বলার চেষ্টা করবো, আপনারা একটু মিলাবেন। আমরা গত ক্লাসে পড়ছি সুনির্দিষ্ট প্রতিকার প্রধান। সুনির্দিষ্ট প্রতিকার কয় ভাবে দেওয়া যায়? সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু অনেকগুলা, কিন্তু প্রতিকার দেওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে পাঁচ ভাবে, পাঁচ ধারায়। ঠিক আছে? অনেকগুলা সুনির্দিষ্ট প্রতিকার আছে, তার মধ্যে আপনার আহ একটু সাথে থাকেন। না। আচ্ছা, আমরা আবার শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটার বেসিক যেটা বলছিলাম, আমি আবার গত ক্লাসে একটু 5 মিনিট রিভিউ করব, তারপর এখন ক্লাস শুরু করব। তো আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বিষয়টা পড়ছিলাম, যে সুনির্দিষ্ট প্রতিকার মানে আপনি বাদী, আপনি আদালতের কাছে একটা বিষয় সুনির্দিষ্টভাবে চাইবেন, আদালত আপনাকে সেই বিষয়টা সুনির্দিষ্টভাবে প্রতিকার দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি আম চান, আপনাকে আমই দেওয়া হবে, আপনাকে জাম দিয়ে বিদায় করা হবে না। মানে আপনি ধরেন যে একটা চুক্তি করছেন, চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনই করতে হবে, এখানে চুক্তির বাইরে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে আপনার কার্য সম্পাদনটা করতে পারবে না। এটাই হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। কারণ ক্ষতিপূরণের ইস্যু তো দেওয়ানি কার্যবিধিতে বলাই আছে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষতিপূরণটাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু দুই একটা জায়গায় আবার আছে, ক্ষতিপূরণ দিয়ে যদি পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় সেক্ষেত্রে ক্ষতিপূরণটাই হবে মূল প্রতিকার। এটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, ছোটখাটো কোনো ইস্যু গুলাতে। স্থাবর সম্পত্তিতে কখনোই ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হতে পারে না। যেমন আপনি একটি বাড়ি বিক্রির চুক্তি করছেন, এখানে বাড়ি বিক্রিটাই হচ্ছে আসল কথা। এখানে বাড়ি বিক্রির চুক্তিটা কখনোই ক্ষতিপূরণ দিয়ে আপনার কি করা যাবে না, সমাধান করা যাবে না। এখানে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনটাই হচ্ছে পর্যাপ্ত এবং সঠিক প্রতিকার। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে বেসিক বিষয় ছিল যেগুলো আমরা হচ্ছে পড়েছি। তো এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে আমরা যে বিষয়টা পড়েছিলাম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে যে আদালত কি করতে পারে, 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার গুলা দিতে পারে। ঠিক আছে? 5 ধারাতে আমরা 5 ভাবে পড়ছিলাম। একটা হচ্ছে দখল গ্রহণ ও অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার, রিসিভার নিয়োগ। এই যে 5টা প্রতিকার আছে, এই 5টা প্রতিকারই আদালত দিতে পারে 5 ভাবে। ঠিক আছে? যে প্রতিকার গুলো আছে এগুলো এই 5টার যে কোনো একটা দিয়ে প্রতিকারটা আদালত দিবে, এবং এই প্রতিকার গুলা দিতে আদালত বাধ্য কিনা এটা বলছে 22 ধারাতে। এই জন্য 5-এর সাথে 22 মিলিয়ে করবেন, তাইলে আপনার সূত্র ছিল কি 5+22। কারণ 5 ধারার 5টা প্রতিকার দিতে আদালত বাধ্য না, 22 ধারাতে এটা বলা আছে সবগুলাতেই বিবেচনা প্রয়োগ করতে পারবে। কেবলমাত্র 8 আর 9 ধারা নিচে দেখেন দেওয়া আছে, 8 আর 9 ধারা এখানে কোনো বিবেচনা প্রয়োগ করার সুযোগ নাই। কেন সুযোগ নাই এটা আপনাকে একটু যদি আপনি যদি বোঝার চেষ্টা করেন যে কেন 8 আর 9 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার সুযোগ নাই। ধরেন যে আপনি একটা সম্পত্তির মালিক, আপনার মালিকানা আছে, আপনাকে এই সম্পত্তি থেকে, এই সম্পত্তিটার মালিক আপনি, আপনি এখানে বসে আছেন, এই সম্পত্তি থেকে আপনাকে কি করা হলো, বেদখল করা হলো, মানে আপনাকে উঠায় দেওয়া হয়েছে। এখন ধরেন আমি আপনাকে উঠায় দিয়ে বলতেছি আমি খুব গরিব মানুষ, হ্যাঁ আমাকে এই সম্পত্তিটা দেওয়া হোক, দিলে আমি একটু সুখে শান্তিতে থাকতে পারবো। এইটা কি আদালত শুনবে? যত গরিবই হোক না কেন, অন্য মানুষের সত্ত্ব বা সম্পত্তি কি আমাকে দিয়ে দিবে আদালত? বলেন, দিবে না। কারণ কি? এই জায়গায় বিবেচনা চলে না। ঠিক আছে? এই জায়গায় বিবেচনা চলে না। তাহলে 8 আর 9 ধারাতে কোনো বিবেচনা প্রয়োগ করার সুযোগ নাই। আর বাকিগুলাতে বিবেচনা প্রয়োগ করার সুযোগ আছে। কেমনে আছে এটাও আমি একটু বলে দিই। দেখেন, সাধারণত স্যার, একটু এক- যদি বলতো। হ্যাঁ, সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে স্যার। এই আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আগের চেয়ে একটু জি গত স্যার, মানে শুনতে গত পাচ্ছি, গত ক্লিয়ার স্যার। ক্লাসের চেয়ে আজকে একটু গত ক্লাসের চেয়ে আজকে একটু কম শোনা যায় সাউন্ডটা। দেখছি। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি এখন স্যার, জি শুনতে এখন, পাচ্ছেন? এখন ঠিক জি আছে। এখন শোনা যায়, জি জি জি। আচ্ছা, তারপর একটু শোনার চেষ্টা করেন, দেখেন আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর আপনার দেখেন 8 আর 9 ধারা, ঠিক আছে? এসআর অ্যাক্টের 8 আর 9 ধারা। 9 ধারা, ঠিক আছে? তো এখানে বিবেচনা প্রয়োগ করার সুযোগ নাই। তারপরে আমরা যেটা পড়তেছিলাম
যে 22 ধারা দিয়ে বিবেচনা প্রয়োগ করতে পারে, তাহলে 8 আর 9 ধারাতে 22 ধারা দিয়ে বিবেচনা প্রয়োগ করা যাবে না। দলিল সংশোধন, দলিল বাতিল, চুক্তির বিষয়গুলা, ঠিক আছে, ঘোষণামূলক প্রতিকার, প্রত্যেকটা জায়গায় বিবেচনা প্রয়োগ করতে পারে। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউতে আছে নিচের কোন বিষয়ে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না, অথবা যদি আছে নিচের কোন বিষয়ে আদালত বিবেচনা প্রয়োগ করতে পারে, কতে দিল ঘোষণামূলক প্রতিকার, খতে দিল চুক্তি প্রবল, হ্যাঁ, বড় গতে দিল আপনার হচ্ছে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার, আর ছোট গতে দিল, বড় গতে দিল ক প্লাস খ, কোনটা হবে বিবেচনা প্রয়োগ করতে পারে কোথায়? ঘোষণামূলক প্রতিকার। বিবেচনা প্রয়োগ করতে পারে কোথায়? ক 12 ধারা প্লাস স্যার। খ স্যার। চুক্তি প্রবলের মামলা করছেন, ওখানেও আদালতের বিবেচনা প্রয়োগ করার সুযোগ আছে, 12 ধারায় যেটা করছেন। স্যার আবার শুধু দখল আপনি সত্ত্ব মামলা সহ দখল করছেন মনে পুনরুদ্ধারে শুধু করেন এই সুযোগ নেই ঘোষণামূলক স্যার। প্রতিকার, এখানেও বিবেচনা প্রয়োগ করার সুযোগ আছে। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন ধারা, নিচের কোন বিষয়ে বিবেচনা প্রয়োগ করতে পারে, তাহলে বড় গতি দিল ক প্লাস খ, তাহলে অ্যান্সার কি হবে? ক প্লাস খ স্যার। আচ্ছা, ক আমি প্লাস আপনাদের খ কথা স্যার। শুনতে পাচ্ছি না নাকি? স্যার ক প্লাস খ আচ্ছা স্যার। দাঁড়ান তো দেখি। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। ওকে, এর আগে আমি শুনতে পাইনি কেন জানি, এখন ঠিক ঠিক হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার তাহলে অ্যান্সারটা কি হবে? ক প্লাস খ স্যার। ক প্লাস খ, কারণ ঘোষণামূলক মামলাতে বিবেচনা প্রয়োগ করা যায়, চুক্তি প্রবলের মামলাতেও বিবেচনা প্রয়োগ করা যায়। আচ্ছা, কিভাবে বিবেচনা প্রয়োগ করা যায় এটা আমরা একটু দেখবো। এগুলো বুঝতে হবে, বুঝলে কি হবে, প্রবলেম সলভ করতে পারবেন, লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন, মনে করেন এটা একটা, করার চেয়ে বুঝবেন বেশি, এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, বাড়ি বিক্রির জন্য কি হয়েছে, চুক্তি হয়েছে, হ্যাঁ, এটা একটা বাড়ি, বাড়ি বিক্রির জন্য চুক্তি হয়েছে। এই একটা পক্ষ, এই একটা পক্ষ, দুই পক্ষ চুক্তি করছে, এবার এই পক্ষ বিক্রি করবে, ও বিক্রি করবে, আর ও হচ্ছে কি করবে, কিনবে। তো মনে করেন এ বিক্রি করার জন্য রেডি হয়েছে, ও বিক্রি করবে। এখন চুক্তি করছে, দুইজনেরই চুক্তি হয়েছে, ও বিক্রি করবে, ও কিনবে। তো এখানে আপনার ও যদি বিক্রি না করে, তাইলে যে কিনবে সে কি করবে, কত ধারায় মামলা করবে? চুক্তি প্রবলের মামলা করবে না, যে চুক্তি অনুযায়ী কাজ করো, চুক্তি কার্য সম্পাদন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন, কত ধারায়? 12 ধারায় মামলা করবে। তো এখানে আদালত বিবেচনা প্রয়োগ করতে পারে কিনা? হ্যাঁ, প্রয়োগ করতে পারে, তবে বিবেচনা প্রয়োগ করে ইচ্ছামতো উল্টাপাল্টা রায় দিবে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, বিবেচনা প্রয়োগটা কোথায় করতে পারে এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। পরীক্ষায় আসতে পারে যে আহ, আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তখন আপনাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে রিটেন পরীক্ষায়। আর এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন বিষয়ে আদালত বিবেচনা প্রয়োগ করতে পারে। অতএব কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি দুইটা প্রশ্নেরই অ্যান্সার করতে পারবেন, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আপনার ধরেন এটা হচ্ছে রহিম, রহিম কি করছে, করিমের সাথে আপনার একটা চুক্তি করছে একটা বাড়ি বিক্রি করার জন্য। রহিম চুক্তি করার 15 দিন পর মারা গেছে, করছে, মারা গেছে। এখন রহিমের ওয়াইফ আছে, এটা হচ্ছে রহিমের ওয়াইফ, আর এটা হচ্ছে রহিমের বাচ্চা কাচ্চা, ঠিক আছে, দুইটা বাচ্চা আছে, একটা ওয়াইফ আছে। এখন করিম কি করছে, রহিমের ওয়াইফকে গিয়ে বলছে আপনার জামাই তো আমার সাথে চুক্তি করছে বাড়ি বিক্রি করবে, এখন তো সে মারা গেছে, তো চুক্তি অনুযায়ী আপনি আমাকে বাড়িটা বুঝানোর ব্যবস্থা করেন। রহিমের ওয়াইফ বলতেছে যে আমার তো আর কোনো জায়গা নাই এই বাড়ি ছাড়া, এই বাড়ি যদি বিক্রি করা হয় তাহলে তো আমাকে ঘরে বসতে হবে, রাস্তায় যাইতে হবে। তাহলে এটা কি আপনার আহ, আহ, বিবাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে না? কষ্ট হয়ে যাচ্ছে না? যদি এরকম ইস্যু থাকে যেটা হচ্ছে অপর পক্ষের জন্য কষ্টের কারণ হয়, সেই ক্ষেত্রে আদালত
এই যে করিম যে মামলা করছে, করিমের পক্ষে রায় না দিয়ে মামলার অপর পক্ষ মানে রহিমের ওয়াইফের পক্ষে রায় দিয়ে বলতে পারে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার প্রয়োজন নাই। কেন নাই? কারণ হচ্ছে তার জন্য এটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এই বাড়ি ছাড়া তো তার আর কোনো যাওয়ার জায়গা নাই। এই যে দেখেন, এখানে চুক্তি হওয়া সত্ত্বেও কি চুক্তির শর্ত ভঙ্গ করে আদালত রায় দিছে না? কিভাবে দিছে এটা? আদালত তো এই রহিমের ওয়াইফের পক্ষে রায় দেওয়ার কথা না, কিভাবে দিছে? বিবেচনা প্রয়োগ করে দিছে। বিবেচনা। এই বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার স্যার, স্যার। বুঝছি স্যার। আচ্ছা, হ্যাঁ দাও। তো আপনার এইভাবে যদি এখন লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে 3 মার্কের, ধরেন যে একটা প্রশ্ন দিল যে আহ, আদালত, ঠিক আছে, বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, ঠিক আছে, সংশ্লিষ্ট ধারাগুলোকে ব্যাখ্যা করো। তখন আপনি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, আরো কয়েকটা ধারা দিতে পারেন। অথবা আদালত, অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে চুক্তি কার্য সম্পাদন হওয়া সত্ত্বেও, আরে সুনির্দিষ্ট চুক্তি আপনার হওয়া সত্ত্বেও আদালত কিভাবে বিবেচনা প্রয়োগ করতে পারে? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আপনারা লেখেন, সুনির্দিষ্ট চুক্তি হওয়া সত্ত্বেও আদালত কিভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, তখন আপনারা এই উদাহরণটা দিয়ে দিলে হবে। দেখেন, এখানে কি সুনির্দিষ্ট চুক্তি হয়েছে না? রহিম বিক্রি করবে, করিম বিক্রি কিনবে, কিন্তু দেখেন রহিম মারা গেছে, রহিমের ওয়াইফকে কি আদালত বিক্রি করার জন্য আদেশ দেয় নাই কিন্তু। তার মানে কি আদালত এই জায়গাটায় চুক্তি হওয়া সত্ত্বেও আদালত কি উল্টা রায় দিছে কিনা? হ্যাঁ। তাহলে কি এখানে কি চুক্তি হওয়া সত্ত্বেও আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারছে কিনা? বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করছে। এটা কত ধারাতে প্রয়োগ করছে? 22 ধারাতে। 22 ধারা 22 স্যার। ধারায়। তাহলে বিবেচনামূলক ক্ষমতা 22 ধারায় প্রয়োগযোগ্য। কত ধারার মামলায় প্রয়োগ করছে 22 ধারা? কত ধারার মামলা স্যার, এটা? আরে মামলাটা কত ধারার? স্যার একটা 12 ধারা স্যার। 12 12 ধারার। ধারা। বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করছে কত ধারায়? 22 22 ধারার। ধারা। তাইলে কি আপনার এই 5-এর সাথে 22 মিলিয়ে পড়লে সুবিধা কি বুঝছেন? জি স্যার। ওকে, এটা আদেশমূলক প্রতিকার ছিল কিন্তু। আদালত কিন্তু আদেশ করার কথা যে তুমি ওর ওয়াইফকে যে তুমি বাড়িটা বিক্রি করো, কিন্তু আদালত কিন্তু উল্টা কাজ করছে। এখন ধরেন যে একটা বাড়ি বিক্রি করবে বা একটা জমি বিক্রি করবে, কেউ কোনো তথ্য গোপন করছে যে এই জমির উপর দিয়ে রাস্তা আছে, কেউ কোনো তথ্য গোপন করছে, গোপন করে জমিটা বিক্রি করার জন্য চুক্তি করছে। এখন যে কিনবে সে আর কিনতেছে না, এখন বিক্রেতা কি মামলা করবে? কেনার জন্য, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য। তখন ক্রেতা কি বলবে যে বিক্রেতা তো বলে নাই যে এই জমির উপর দিয়ে রাস্তা আছে, এটা গোপন করছে, অথবা পানি উঠে বর্ষার সময় এটা গোপন করছে। এই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ নাও দিতে পারে, কারণ এটা কি অপরপক্ষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বুঝতে পারছেন? এই জায়গাটা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাইলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে নিচের কোন বিষয়ে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, আপনারা অ্যানালাইসিস করে বলতে পারবেন কিনা? তাহলে এগুলো কি মুখস্থ করলে চলবে, না ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ইস্যু? আপনি কি এগুলা মুখস্থ শুধুমাত্র মুখস্থ করলে চলবে, না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড? আপনাকে বুঝতে হবে না? না স্যার, জি স্যার, বুঝতে যখন পারছি। পড়ান সবই তো তখন পারি, পরীক্ষার হলে গেলে না ওই যে সমস্যা। পরীক্ষার হলে পারেন না, ওই যে বাসায় প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করলে তো এগুলা আপনার সবসময় মাথায় থাকার কথা। মাথা থেকে আপনি চাইলেও আপনি এগুলো মাথা থেকে নিতে পারতেন না। ফালানোর কথা না। যদি আপনি একটু মন দিয়ে পড়েন, একটু যদি চিন্তা করে পড়েন, একটু যদি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করেন যে 22 ধারার ইম্প্যাক্টটা কি, প্রত্যেকটা জিনিসের ইম্প্যাক্ট আছে। আমি সবসময় বলি যে কোনো কাজের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবেন। আপনার কাছে প্রচুর টাকা আছে, তাই আপনার ইম্প্যাক্টটা কি? আপনি আপনি দামি গাড়ি কিনবেন, দামি বাড়ি কিনবেন, দামি জায়গায় যাবেন। আপনার কাছে টাকা নাই, তাহলে কি আপনার ঘর সংসার চালাইতে কষ্ট হবে, আপনার বিভিন্ন সমস্যা হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ইম্প্যাক্ট আছে। তাহলে পড়ার ইম্প্যাক্টটাও আপনাকে তৈরি করতে হবে, যে আমি যে 5 ধারাটা পড়তেছি, আমি যে 22 ধারাটা পড়তেছি, এই ধারার ইম্প্যাক্ট কি, এই ধারার প্রভাব কি, এই ধারা কোথায় কোথায় এই ধারা প্রয়োগযোগ্য, কিভাবে, কেন, কিভাবে, কেন পড়তেছি, কি পড়তেছি, কিভাবে এটা কাজ করে। এই যে বিষয়গুলো, এগুলো একটু যদি চিন্তা করেন তাইলেই হয়ে যায়। আর না চিন্তা করে আন্দাজে খালি মুখস্থ করলেন, কোনো লাভ হবে না। বুঝছেন কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমরা হচ্ছে 5, 12, 22 পড়ে ফেললাম কিনা? প্রশ্ন 1, সুনির্দিষ্ট প্রতিকার প্রদান 5 ধারা, সুনির্দিষ্ট কার্য সম্পাদন কত ধারা?
12 ধারা। বিবেচনামূলক 12 ক্ষমতা কত ধারা? 22 ধারা। 22 ধারা স্যার। দেখেন তারপরের প্রশ্ন 2, এখান থেকে 1 মার্ক পাবেন। প্রশ্ন 2 58 থেকে 1 মার্ক পেতে পারেন। প্রশ্ন 2 কি? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। দেখেন কোন একটা সম্পত্তিতে আপনার দখল আছে, আপনাকে বেদখল করে দিচ্ছে, আপনি কত ধারায় মামলা করবেন? 8 ধারায়। 8 ধারায়। কোন একটা সম্পত্তিতে আপনার দখল আছে, মালিকানা নাই, আপনাকে বেদখল করছে, কত ধারায় মামলা করবেন? 9 ধারা স্যার। 9 ধারায়। তাহলে 58 শেষ। এখন 58 এর বেসিক জিনিসগুলা ওই যে বুলেট পয়েন্টে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিবেন। কোনটার বিরুদ্ধে আপিল করা যায়, কোনটার বিরুদ্ধে আপিল করা যায় না। 8 ধারায় যদি ডিক্রি হয়, মামলার রায় হয়, ডিক্রি হয়, সেই ক্ষেত্রে ওই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল নাকি রিভিশন? রিভিশন স্যার। আপিল। আপিল। 8 ধারায় আপিল। জি স্যার। এটা একটা পূর্ণাঙ্গ রায়। আর 9 ধারায় রিভিশন। স্যার একটা 9 ধারায়, ঠিক আছে, 9 ধারার সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করবে, কারণ এটার মালিকানা নাই তো, এই জন্য এখানে আপিল করা যায় না, রিভিশন করতে হবে, এটা আইনে বলে দিছে। ঠিক আছে, ওকে। আর জি 8 স্যার। ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। 8 ধারায় কর্তৃ এক বলরাম, কর্তৃ মূল্যানুপাতিক, 9 ধারায় অর্ধেক। এই বিষয়গুলো আপনার এই বুলেট পয়েন্টে দেওয়া আছে। আর যাদের কাছে আইন বিচরণ এমসিকিউ উইন উইন মোটা বইটা আছে, ওদের ওখানে সব দেওয়া আছে বড় করে, আর সাজেশনেও দেওয়া আছে ছোট করে, যতটুকু দরকার ততটুকু। অতএব এইভাবে প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে মাথায় রাখতে পারবেন কিনা তাইলে বলেন, আপনি 85 মার্ক নিশ্চিত করে আসতে পারবেন। 1 নম্বরে আমি কি দিছি এটা আপনি মাথায় রাখেন, 2 নম্বরে কি দিছি মাথায় রাখেন, 3 নম্বরে কি দিছি, নিরুদ্ধকমূলক প্রতিকার। 6 সংজ্ঞা দিছে কত ধারায়? গত ক্লাসে পড়াইছি, আজকে একটু টেনে পড়াই যাচ্ছি। সংজ্ঞা দিছে কত ধারায়? 6 ধারায়। পদ্ধতি দিছে কত ধারায়? 52 ধারায়। গত ক্লাসে পড়াইছি না? 6 যোগ 52। জি স্যার। 6 ধারায় সংজ্ঞা, ডেফিনেশন, আর 52 ধারায় পদ্ধতি। কিসের? প্রতিরোধমূলক বা নিরোধক, প্রিভেন্টিভ রিলিফের পদ্ধতি 52 ধারায়। প্রিভেন্টিভ রিলিফ দুইভাবে করা যায়, স্থায়ী আর অস্থায়ী। স্থায়ী কথাতে বলছিলাম 54 ধারায়, অস্থায়ীর সংজ্ঞা দেওয়া হচ্ছে 53 ধারায়, আর স্থায়ী নিষেধাজ্ঞা 54 ধারায়। 54 ধারায়। বাধ্যতামূলক ওকে 55 ধারায়। ওকে, বাধ্যতামূলক পরে পরে বলতেছি। আচ্ছা, তারপরে 6/52 শেষ হইলো। এখন চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এটা আবার দেখাইছি 12 সাথে 21। চুক্তির বাস্তবায়ন মঞ্জুর 12, না মঞ্জুর কততে? 21-এ। আর রেজিস্ট্রিকৃত না হইলে সেই চুক্তি বাস্তবায়ন করা যায় না 21-এর এতে। এখন 12, 21, 21-এর এ গত ক্লাসে পড়াইছি না বিস্তারিত? 12, 21, আর 21-এর 21-এর এ। এটা একটু আরেকবার বলবেন স্যার, 21-এর স্যার। আচ্ছা বলতেছি, আমরা যখন দাঁড়ায় যাব তখন যে চুক্তিটা রেজিস্ট্রি না হয় ওই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না, রেজিস্ট্রিকৃত হইতে হবে চুক্তিটা। জি। আচ্ছা, তারপরে দেখেন ক্ষতিপূরণ। 19 আর 21-এ রেখে বলা আছে ক্ষতিপূরণ। ধরেন যে আপনি একটা চাল বিক্রি করার জন্য এক লোকের, সরি, চাল কেনার জন্য এক লোকের ধানের সিজনে আপনি 10 লাখ টাকা দিচ্ছেন যে আমাকে 200 মণ ধান দিবা ধান কেনার জন্য। তো ওই লোক কি করছে, 2-3 বছর ধরে ঘুরাচ্ছে, আপনাকে দেয় না। আপনি কি করলেন? আদালতে মামলা করলেন যে আমাকে ধান দিচ্ছে না, 3 বছর হয়ে গেছে, সেই জন্য চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করে এবং আমার যে 3 বছরের বিজনেস লস করলো ওইটারও যেন ক্ষতিপূরণ দেয়। তাহলে 19 ধারা অনুযায়ী আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়ন করতে পারবেন, পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। 3 বছরে মনে করেন 20,000 টাকা লাভ করতে পারতেন আপনি, ওই 20,000 টাকাও দাবি করতে পারবেন। বুঝছেন 19 ধারার বিষয়টা? জি, বুঝতে পারছি। তাহলে লিখে রাখেন, কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ। আর 21-এর একে কি বলছে, যে যে বিষয়টাতে 21-এর একে বলছে যে বিষয়টা পর্যাপ্ত আপনার যে বিষয়টা, ঠিক আছে, আপনার হচ্ছে আহ, অর্থ দিয়ে আপনার কার্য সম্পাদন করা যায়, সেখানে চুক্তির বাস্তবায়ন দরকার নাই। বুঝছেন? অর্থ দিয়ে যদি কার্য সম্পাদন হয় তাহলে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের দরকার নাই। অর্থ দিয়ে যদি পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায়, যেমন আমি গত ক্লাসে বলছিলাম, কি বলছিলাম, একটা গরু, মনে করেন এটা একটা গরু, ঠিক আছে, এটা কি একটা গরু। তো এই গরুটা, ঠিক আছে, এই গরুটা আপনি বিক্রি করাবে, আরেকজন কিনবে 50,000 টাকা দিয়া।
ঠিক আছে, এখন আপনি চুক্তি করছেন, এরপরের দিন এসে দেখেন গরু বিক্রি করে আর খায়া টায়া শেষ। তো আপনি আইসা মামলা করলে কি এই গরু আর আপনারা দিতে পারবে? বলেন। না, জি না। তাইলে এখানে প্রতিকারটা কি, সুনির্দিষ্ট কার্য সম্পাদন না ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর সরি ক্ষতিপূরণ। কারণ ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার তো সুযোগ নাই। এরকম না, গরু ছাগল তারপর অস্থাবর সম্পত্তি, ওগুলাতে কার্য সম্পাদনের সুযোগ থাকে না। এই জন্য 21-এর একটা বলে দিছে যে যেগুলাতে কার্য সম্পাদন করা যায় না এগুলাতে ক্ষতিপূরণই হচ্ছে পর্যাপ্ত প্রতিকার। জি। আশা করি বুঝে গেছেন। ক্ষতিপূরণ যদিও এসআর একটা নাই, এই জায়গাটাতে আছে, এটা একটু মাথায় রাখবেন। এগুলা দিয়ে প্রবলেম দেয়। ঠিক আছে, জি স্যার। ওকে। তারপরে আমরা নেক্সটে 29 ধারাতে যাব। 29 ধারা প্রশ্ন 4, এইভাবে আমি পড়াচ্ছি, আপনারা এইভাবেই পড়বেন। 29 ধারা, তারপরে আমি আরো ডিটেলসে যাব। একটু বেসিকটা ক্লিয়ার করছি প্রথমত। 29 ধারা, 29 ধারাতে বলছে, ধরেন আপনি একটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করছেন। কি করছেন খেয়াল করেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কি করছেন, মামলা করছেন। তো কোনো কারণে আদালত মামলাটা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে খারিজ করে দিল, মানে আপনার পক্ষে রায় দেয় নাই। কি করে দিছে, খারিজ করে দিছে। খারিজ করে দিছে। হুম। তাইলে আপনি কি আবার ক্ষতিপূরণের মামলা করতে পারবেন কিনা, যে আমারে যদি মামলায় রায় না দেন তাইলে হুম। মাননীয় আদালত আমারে ক্ষতিপূরণ দেন, এটা করতে পারবেন না, কিনা? এটা মামলা করা যাবে না। এটা করা যাবে না, না। না, কারণ রেস জুডিকাটা দিয়ে বাধাগ্রস্ত হবে। তাহলে স্যার একটু রেস জুডিকাটা কত ধারায়, 29 ধারায়। 29 না, ধারায়। না। হ্যাঁ 29 ধারায়। 29 ধারা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যার একটা রেস জুডিকাটা 29 ধারায়। 29 ধারা, জি, জি। সাক্ষ্য আইনের রেস জুডিকাটা 40 ধারায়। তারপরে সিপিসি এর রেস জুডিকাটা কত ধারায়, 10 না 11? 103 11 ধারা। ধরে স্যার, 11 10 স্যার। ধরো ধারায়। 11 ধারা, 11 ধারায়। ফৌজদারি 403। 11 ফৌজদারি ফৌজদারি 403। 403। আর তাহলে এই 7 জিনিসগুলো আমরা পরে বিভিন্ন আইনের সাথে মিলাবো সব পড়া হইলে। এখন আপনারা একটু ভালো করে এগুলা কি করবেন, পড়বেন আর কি, বুঝছেন কিনা? তাহলে আপনার এই চুক্তির সুনির্দিষ্ট মামলা সম্পাদনের মামলা খারিজ হলে বাদী কি করতে পারবে না, আর মামলা করতে পারবে পারবেন না। তাহলে না। ক্ষতিপূরণ সংক্রান্ত ধারা 19 আর 21 এক আবার দিচ্ছি, এটা বুঝছেন? ক্ষতিপূরণ সংক্রান্ত কি দুইটা বিষয় বলছি। 19-এ বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাশাপাশি ক্ষতিপূরণ। 21-এ বলছে যেখানে ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় সেখানে কি, 21-এর একে বলছে সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দরকার নাই। আচ্ছা, এগুলো আমরা আরো ডিটেলসে জানবো। 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্নটা কি, দলিল সংশোধন, এটাতে আমরা একটু পরে যাচ্ছি। 6 নাম্বার ঘোষণা, 7 নাম্বার চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, আর বাকিগুলা আপনার কম গুরুত্বপূর্ণ। তাইলে দেখেন আপনার এসআর একটি ছোট হয়ে গেল না, অনেক ছোট হয়ে যাচ্ছে কিনা। এখন আমরা ধারায় যাব। আর আপনারা বাসায় কি করবেন, এই জিনিসগুলা পড়বেন, এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা আর এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলা পড়বেন, এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো, ওই যে দখল গ্রহণ, অর্পণ, আদেশমূলক প্রতিকার, নিষেধমূলক প্রতিকার, ঠিক আছে, ঘোষণামূলক, রিসিভার নিয়োগ, এগুলো আমরা ডিটেলসে বুঝবো আর কি। ঠিক আছে, এখন আমরা বেসিকটা বুঝলাম আর কি। আচ্ছা, এখন আচ্ছা, এই 8টা ক্ষেত্র, এটাকে আমরা একটু আলোচনা করে দিই আবার। 21-এর 8টা ক্ষেত্র, 21 ধারার 8টা ক্ষেত্র, যে 8টা ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না। 1 নাম্বার কি, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায়, ওই যে গরু বিক্রির চুক্তিটা। আর যে চুক্তি এত সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণ অথবা পক্ষগণের যোগ্যতার উপর ভিত্তি করে হয়, সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। আর যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ধারণ করতে পারে না, সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা কে যায় না। কিভাবে যায় না আমরা দেখব। যে চুক্তি প্রকৃতিগত কারণে বাতিল, মানে কি জুয়া খেলার চুক্তি হতে পারে, জুয়া এগুলা কি অবৈধ চুক্তি, ঘুষ খাওয়ার চুক্তি। ট্রাস্টিগণ তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো চুক্তি করে, কোম্পানি যদি তার কোম্পানির যারা কর্মকর্তা ডিরেক্টর যারা আছেন তারা যদি ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করে,
আর যে চুক্তির কার্য সম্পাদন 3 বছরের বেশি, মনে করেন যে একটা চুক্তি করছে 5 বছরের জন্য, ওই চুক্তিটা আদালত সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে পারবে না। আর যে চুক্তির বিষয়বস্তু চুক্তি করার আগে বিলুপ্তি হয়ে গেছে। এখন এইখানে দেখেন একটা উদাহরণ দিচ্ছি বুলেট পয়েন্ট, না বুঝলে আমাকে বলবেন। দেখেন এটা একজন একটু পড়েন, প্রথমটা ও ফলস্বরূপ চুক্তিবদ্ধ হলো যে সে ক্ষয়ের নিকট হইতে একটি নির্দিষ্ট বাড়ি নির্দিষ্ট শর্তে এবং নির্দিষ্ট ভাড়ায় ইজারা লইবে, যদি বৈঠকখানা সুন্দরভাবে সজ্জিত থাকে। এক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন সম্ভব কি? উত্তর কি? চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় না। চুক্তি কেন করা যায় না? করা যায় না। এটার ব্যাখ্যাটাকে, ইম্প্যাক্ট। ব্যাখ্যা হচ্ছে স্যার এই যে দেখেন, ফলস্বরূপ এটা চুক্তিবদ্ধ এটা হলো। যদি বৈঠকখানা সুন্দরভাবে সজ্জিত থাকে, এটা দিয়ে কি যুক্তিসঙ্গত ভাবে বা সুনির্দিষ্ট ভাবে আদালত বুঝতে পারে কতটুকু সজ্জিত থাকবে? বলে দিয়েছেন না তো চুক্তির মধ্যে যে তুমি এটা দিয়ে সজ্জিত করবা। নির্দিষ্ট এখন ভাড়া। মনে করেন যাকে বলা হয়েছে সে মনে করেন সজ্জিত করছে, মনে করেন যে রং করে, কিন্তু যার বাড়ি, যে বলছে যে আপনি যদি সুন্দরভাবে সজ্জিত করেন তাহলে আমি কিনবো। এখন যে কিনবে সে আপনার বলতেছে যে এটা স্বর্ণ দিয়ে সজ্জিত করবে। ঠিক আছে, স্বর্ণ বা ওয়াল কিভাবে সজ্জিত করবে এটা চুক্তির মধ্যে বলা নাই। সেটা কি আপনার টাইলস দিয়ে করবে না কি দিয়ে করবে? তাইলে সুন্দরের কোনো শেষ আছে? না। তো সুন্দরের কোনো শেষ না থাকলে এই চুক্তিটা এই জন্যই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। কারণ সুন্দর কি দিয়ে করবে, কতটুকু করবে, এটা কিন্তু স্পেসিফিক করে প্রশ্নে বলা নাই। এখন কি বুঝতে পারছেন কেন চুক্তিটা কার্যকর করা যাবে না সুনির্দিষ্টভাবে? এগুলো বুঝতে হবে। এটা কোত্থেকে আসছে? ওই যে ওখান থেকে আসছে। এই বুঝছেন? আরো একটা ধারা আছে, ওইটা আমরা এখন যাচ্ছি না। এই বুঝতে পারছেন এই বিষয়টা নিচে। সবাই? জি স্যার। ওকে। কারণ মানুষের ক্ষেত্রেও দেখেন, সুন্দর যে একটা সুন্দর মানুষ নিয়ে আসো, সুন্দরের তো শেষ নেই। কোন সুন্দর, কতটুকু সুন্দর, তাই না? আচ্ছা, আর এই বাকি জিনিসগুলো আপনারা একটু রিডিং দিয়ে দিবেন, এখান থেকে অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো মুখস্থ করে ফেলবেন না, তারপরে আমরা এগুলো দেখব। আচ্ছা, তারপরে দেখেন আমরা আবার ধারায় চলে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখেন আমরা যে ধারাগুলো পড়লাম, 4 ধারা পড়লাম গত ক্লাসে, 5 ধারা পড়ছি গত ক্লাসে, 6 ধারা পড়ছি, 7 ধারা তো গত ক্লাসে বলে দিছি যে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে এসআর প্রযোজ্য না। আপনাকে মাথায় আঘাত করছে, ওই আঘাতটা ফেরত দেওয়া যাবে না, আপনার আঘাতটা ফেরত দেওয়ার সুযোগ নাই। এই জন্য কি দণ্ডের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকারও নাই। হাত কেটে ফেলছে, আপনার হাত কাটলে তো ওনার হাত ফেরত আসবে না, এই জন্য দণ্ডের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকারও নাই। ইংলিশ টার্মগুলো পড়বেন। 8 ধারা এটা পড়বেন, 9 ধারা পড়াই ফেলছি, 10, 11 দরকার নেই আপাতত, এটা অস্থাবর সম্পত্তির ইয়ে। আর 12 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, যে সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়, গত ক্লাসে পড়াইছি। চুক্তিটা ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে বা আমানতের অন্তর্ভুক্ত হলে, ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকলে, ওই যে বাড়ি বিক্রির যে চুক্তিটা করছেন সেই বাড়িটা বিক্রি না করলে যে ক্ষতি হবে এটার কোনো ক্ষতিপূরণের মাপকাঠি নাই। তারপরে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, একটা বাড়ি বিক্রির চুক্তি করছেন, আপনি কেন হসপিটাল করবেন, এখন সে এসে বলতেছে 1 লাখ টাকা দিবে, চুক্তি অনুযায়ী কাজ করবে না, তাহলে কি আপনার যে ক্ষতি হবে সেটা অপর্যাপ্ত। আর আর্থিক ক্ষতিপূরণের অনিশ্চয়তা থাকলে, চুক্তি অনুযায়ী কাজ না করলে ক্ষতিপূরণ যেটা পাওয়ার কথা মনে করেন এটাও পাওয়া যেত না। এটা একটু নেগেটিভলি পজিটিভ। এই যে স্যার 4টা একের একটা বিষয়। উদাহরণ দেন তো স্যার। 1 নম্বরের একটা হ্যাঁ, উদাহরণ স্যার। কোনটা? 1 নম্বরের একটা উদাহরণ স্যার, চুক্তিটি আমানত বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে, এটা তো উদাহরণ ওই একটা যে স্যার। ওই যে আপনাকে যেটা বললাম যে ধরেন যে একজন একজনের কাছে একটা কিছু আপনার আমানত রাখছে, সেই ক্ষেত্রে সে যদি সেটা কোনো ভঙ্গ করে, ওই চুক্তির যদি কোনো আমানতের খেয়ানত করে, সেই ক্ষেত্রে আপনার চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে বলবে। এটা প্রয়োগযোগ্য না, এখন এটা দিয়ে আসলে ভাবে প্রয়োগ হয় না, ওই বা নিচের 3টাই প্রয়োগ করবেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার ইয়েটা 12 সাথে কি বলতে বলছে
21। 21 এক হচ্ছে যে চুক্তি সমূহ সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না, তাহলে 12কে উল্টাইলে কি হয়? 21 হয়। 1 এ 2 12, এটা উল্টাইলে কি হয়? 2 এ 1 21 21। তাহলে 12তে যেটা বলছে 21-এ কি বলছে? এর উল্টাটা। 21-এ বাস্তবায়ন বলছে করা কি? যায় এর না, উল্টাটা। তাহলে 12 পড়লে উল্টা। 21 এমনি পারবেন। 12 উল্টাইবেন, কত হয়? 2 এ 1 21। তাহলে 12তে 4টা ক্ষেত্রে 21-এ ডাবল কয়টা? 8টা ক্ষেত্রে কি করা যাবে না? চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এটা হচ্ছে ওই যে গরু বিক্রি চুক্তি, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায়। এখন যদি এই প্রবলেম দিয়ে লিখিত পরীক্ষায় আসে, তাহলে রেফারেন্স দিবেন 21-এর 1 ধারা অনুযায়ী। ঠিক আছে? যে জি স্যার। ও দাঁড়ান দাঁড়ান, স্লাইড চলে গেছে। স্লাইডটা কি আসছে? দেখতে পাচ্ছেন? আসছে। ওকে, তাহলে 21 আর 12 বলেন। আর 21-এর 1 তো বললামই, চুক্তিটা রেজিস্ট্রিকৃত না হলে সেই চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব না, রেজিস্ট্রিকৃত হইতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাব আরেকটা পার্টে। আচ্ছা, 19 ধারাতে চলে যাব আমরা। 19 ধারা, ওই যে 19 আর 21-এর যে সম্পর্কটা, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প বা অতিরিক্ত ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের, ওই যে আপনাকে কি বলছি, অতিরিক্ত। অতিরিক্ত মানে কি? ওই যে আপনি কি করছেন, কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। আপনি 10 লাখ টাকা দিচ্ছেন কিসের জন্য? ধান কেনার জন্য, এবং 1 বছর সামনের বছর মার্চ মাসে ধান দিবে, সে 2 বছর ঘুরাচ্ছে, ধান দিচ্ছে না। তো আপনার 2 বছর ধরে ব্যবসায় লস হচ্ছে। এটাই হচ্ছে 19 ধারা, যে কার্য সম্পাদনও করতে বলবে, পাশাপাশি কি ক্ষতিপূরণও দিতে হবে। বিজনেস লস, 2 বছরের ক্ষতিপূরণ, এগুলো দিতে বলবে। এগুলো বুঝে গেলে আপনার অনেক ভালো লাগবে এবং অনেক কিছু আপনি সলভ করতে পারবেন। প্রবলেম আসবে, প্রবলেম সলভ করতে পারবেন। তারপরে হচ্ছে এমসিকিউ সলভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আপনার উদাহরণ দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপরে দেখেন আরেকটা ধারাতে যাব আমরা। এখন আমরা অন্য 29 একটু আগে পড়াইছি, হ্যাঁ? ওই যে জি। আপনার মামলা খারিজ হয়ে গেলে পুনরায় মামলা করা যাবে না, রেট জুডিকালে বাধাগ্রস্ত। এখন আমরা চলে যাব দলিল সংশোধন, দলিল বাতিল, এগুলা ঘোষণামূলক মামলার মধ্যে। ঠিক আছে? তারপরে সামনের ক্লাসে আমরা শেষ করব। আপনারা দুশ্চিন্তা না করে পড়তে থাকেন, আপনাদেরকে একটা প্র্যাকটিস ম্যানুয়াল দিব ঈদের পরে। এই ধারাগুলা পড়া থাকলে ওগুলো প্র্যাকটিস করলে আপনার আর টেনশন থাকবে না, এর বাইরে কিছু আসবেও না। আচ্ছা, তাহলে ক্ষতিপূরণ সংক্রান্ত ধারা 19 আর 21 কিভাবে বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাব দলিল সংশোধন। আচ্ছা, এটার একটা সূত্র আছে, সিস্টেম আছে। প্রথম আপনি একটা লাইন লিখেন খাতার মধ্যে, যারা মনে রাখতে না পারেন এদের জন্য এটা আমি এইভাবে দেখাবো। লেখেন দলিল সংশোধন। সংশোধন আপনি মনে করেন যে কিভাবে মনে রাখবেন, যে কোনো একটা বিষয় আপনি মনে করেন আপনার বন্ধুর সাথে, ঠিক আছে, কোনো একটা বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছে, তখন তারে কি, আপনার যদি ভালো না লাগে, তখন আপনি তারে বলেন না যে তুমি সংশোধন হও? বলেন কি না? হুম। আচ্ছা, সে যদি সংশোধন না হয়, তাহলে তার সাথে সম্পর্ক কি করেন? ছিন্ন করে ফেলেন, বাতিল করে ফেলেন। জি। লাস্টে লেখেন বাতিল। দলিল যদি সংশোধন না হয়, এভাবে মনে রাখবেন আপনি টেকনিক্যালি, যে প্রথম সংশোধন করবে, সংশোধন যদি দলিল না হয় তাহলে বাতিল করবে। এটা কিন্তু আমি ধারা পড়াচ্ছি না, আমি টেকনিক পড়াচ্ছি মনে রাখার জন্য। জি জি জি। আচ্ছা, দলিল সংশোধন, দলিল বাতিল। আর দলিলের মাঝে কি লেখা থাকে? চুক্তি। মাঝখানে চুক্তি লেখা লাগবে। চুক্তি রদ করবেন। রদ মানে কি? বাতিল। রদ মানে কি? বাতিল। 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 পরীক্ষায় যদি রদ থাকে এমসিকিউর প্রশ্নে, আপনাকে রদ লিখতে হবে, বাতিল লেখা যাবে না। ঠিক আছে? জি। জি। আচ্ছা, তাহলে আপনার প্রথম কি?
দলিল সংশোধন সংশোধন বলেন, স্যার। লাস্টে কি? প্রথম দলিল বাতিল। বাতিল। দলিল বাতিল দলিল বাতিলটা বাতিল স্যার। কি? দলিলের মাঝে কি থাকে? চুক্তি। চুক্তিরোধ। আচ্ছা, দলিলের মাঝে থাকে চুক্তি। চুক্তি পরে হচ্ছে চুক্তিরোধ বা চুক্তি বাতিল। বুঝছেন বিষয়গুলো? জি স্যার, জি। জি স্যার। ওকে। আচ্ছা, এখন চলে আসেন, আমরা সূত্রটা শিখে ফেলছি যে আগে সংশোধন, পরে হচ্ছে কি রদ, পরে হচ্ছে বাতিল। তো দলিল সংশোধন যেটা, এখানে চারটা ধারা। কয়টা ধারা? চারটা। আর বাতিলের মধ্যে কয়টা দেখবো আমরা। তাহলে চারটা কত থেকে? 31 থেকে শুরু, 31 থেকে 34 পর্যন্ত চারটা হয়। 31, 32, 33, 34, ঠিক কিনা? 31 থেকে 34, 34, 31 থেকে 34, এটা মাথায় রেখে রাখেন, 34, 31টা মনে রাখবেন। 31 থেকে 34, তারপর একটা হচ্ছে 35 থেকে 38, 38, এখানেও চারটা, 35 থেকে 38, 38। তারপরে বাতিলের মধ্যে তিনটা, লাস্টেরটাই কয়টা? শর্ট পড়ছে একটা। এই 3টা স্যার, 39 থেকে লাস্টে খাইতে 42। গেলে শর্ট শর্ট পড়ে না? জি। 39 থেকে 41, 41, কাজ শেষ। তাহলে আপনারাই বলেন, দলিল সংশোধন কত থেকে কত? 30 থেকে 34, দলিল বাতিল 39, 35 থেকে 41। আর 39 থেকে মাঝখানে, 41 স্যার। চারটা হচ্ছে কি চুক্তি বাতিল 35 থেকে মানে 38। চুক্তি রদ, 35 থেকে 38। তাহলে এইটা একটু 35 মাথায় থেকে রাখবেন। চারটা কি বুঝেছে? চার আর চারটা ধারা আর কি, এখানেও চারটা ধারা। এইটাতে কয়টা? তিনটা ধারা, একটা কমে গেছে। 3টা স্যার। লাস্টে গেলে বলছি না একটা কমে যায়। ক্লিয়ার? এটা একটু খাতায় নোট করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন, বারবার করবেন। ওই যে যারা বাইরে ঘুরেন, বাইরে ঘুরেও পড়া যায়। কিভাবে? আপনি রান্না করতেছেন, আপনি যদি চান যে আমি দলিল নিয়ে রান্না করতে করতে শেষ করে ফেলবো, আপনি বেসিকটা পড়েন, সব পড়ার দরকার নাই। আপনি 31 থেকে 34 দলিল সংশোধন এটা মাথায় রাখেন, রাখতে রাখতে আপনি পেঁয়াজ কাটেন, আপনি রান্না করবেন, চুলায় ভাত বসাইতে বসাইতে চুক্তি বাতিলটা দেখে নেন যে 35 থেকে 38, এতটুকুই মাথায় রাখেন, আর কিচ্ছু না। 35 থেকে 38, 35 থেকে 38। তারপরে আপনি মনে করেন শেষ পর্যায়ে আছেন, আপনি তখন আরেকটু জিনিস দেখে আমি মনে রাখি, 39 থেকে 41 কি দলিল বাতিল। তারপরে আপনি মনে করেন একটু রেস্ট নিতে গেছেন বা আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি নিজেরাই প্রশ্ন করবেন যে দলিল সংশোধন কত থেকে শুরু জানি, আমাকে বলা হয়েছিল চারটা ধারা, 31 থেকে 34, আচ্ছা গুড। চুক্তি বাতিল কত থেকে শুরু? 35 থেকে 38, গুড। দলিল বাতিল 39 থেকে 41, মনে না থাকলে একটু দেখে নেবেন। এতটুকু পড়তে কি বই টেবিল চেয়ারে বসে পড়তে হয়, না এটা বাইরে বাইরে ঘুরেও পড়া যায়? বলেন তো আমাকে। বারে বারে ঘুরে পড়া যায়। তাহলে পড়েন না কেন? তাহলে আজকে থেকে কি করতে হবে? এই প্র্যাকটিসটা করতে হবে। এগুলো হচ্ছে টেবিল চেয়ার ছাড়া। অনেকে আছে আবার টেবিল চেয়ারে বসে টেবিল চেয়ার পাহারা দেয়, এটা করলে কাজ হবে না। আপনাকে টেবিল চেয়ারে বসানো হয়েছে টেবিল চেয়ার পাহারা দেওয়ার জন্য না, কি করার জন্য? স্যার, বই তো তার জন্য। টানেই না, বই তো ম্যাগনেট, মনে হয় বইয়ের সাথে ম্যাগনেট লাগাইলে একটু টান, যদি টানে আর কি, বইয়ের কাছে যাইতেই ও, মন চায়। যাইতে হবে, না হলে তো আপনার নির্ধারিত যেই বিষয় ওইটা হবে। আমরা আর ওইটা উচ্চারণ করতে চাচ্ছি না, বুঝছেন কিনা? জি স্যার, মোটামুটি। ওকে, এখন আমরা চলে যাই একটু বিস্তারিত। হ্যাঁ, আপনাদের কিন্তু মাঝখানে 24 থেকে 23 থেকে 28 পর্যন্ত পড়াই নাই, একটু কম গুরুত্বপূর্ণ পড়াবো ওই লাস্টের দিকে। সামনে ক্লাসে অগুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে না, যেগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো পড়াবো। এখন গুরুত্বপূর্ণ গুলো পড়াচ্ছি।
এই যে এখানে লেখাই দিছি 8 আর 9 কম গুরুত্বপূর্ণ, সময় পেলে পড়ে নেবেন, মানে এই তিনটা আমরা সময় পেলে পড়ে নেব, সময় পাইতে হবে, কারণ ওখান থেকে চলে আসবে। আচ্ছা, এখন এই যে 13 থেকে এটাও আজকে পড়বো, 13, 14, 15, 16, 17, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু অগুরুত্বপূর্ণ হইলেও গুরুত্বপূর্ণ আমরা দেখবো। তো আমাদের এখন দলিলের মধ্যে চলে যাব। দলিল সংশোধন ইংরেজি কি? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল ইংরেজি কি? ইনস্ট্রুমেন্ট। রেকটিফিকেশন মানে হচ্ছে সংশোধন। তো দলিল সংশোধন এটা হচ্ছে 31 31 ধারায়। তো দলিল সংশোধন আপনার এখানে 3টা ইস্যু আছে, 3টা ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র? 3টে। 3টা ক্ষেত্র। একটা হচ্ছে প্রতারণা। কেউ যদি প্রতারণামূলক ভাবে কোনো একটা দলিলে কোনো কিছু করে, এটা সংশোধন করা যেতে পারে। আর দলিলে যদি দুই পক্ষই ভুল করে, মনে করেন 10 বিঘার জায়গায় 11 বিঘা দুই পক্ষ ভুলে লিখছে, দুই পক্ষই বলতেছে যেটা ভুল হয়েছে ঠিক করেন, ঠিক হয়ে যাবে। আর একটা হচ্ছে দলিলের উদ্দেশ্য যদি সঠিকভাবে আপনার প্রকাশ না পায়, সেই ক্ষেত্রেও আপনার কি হতে পারে? দলিলটা সংশোধন হতে পারে। তাহলে 3টা আমরা বুঝে গেলাম, একটা কি প্রতারণা, আর একটা হচ্ছে পারস্পরিক ভুল, আর একটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ না পাই। ওকে, তাহলে সংশোধন কেন হয় বুঝছি আমরা। জি। জি ওকে, স্যার। তারপর জি উদাহরণ স্যার, দেওয়া আছে, ক্লিয়ার। পড়েন। 32 আপাতত দরকার নাই, 33 আপাতত দরকার নাই, 34-এ চলে আসে। 34-এ বলছে, কারণ 31-এর সাথে 34-এর একটা লিঙ্ক আপ আছে। 31-এ বলছে দলিলটা সংশোধন করার বিষয়ে, আর 34-এ বলছে যে দলিলটা সংশোধন হয়েছে ওই সংশোধিত দলিলের সঠিক বাস্তবায়ন। সংশোধিত যে দলিলটা হয়েছে 11 জায়গায় 10-এর জায়গায় 11 লিখছে, আবার 10 লেখা দিয়ে সংশোধন করছি, এইটাকে এখন এক্সিকিউশন করা, কার্যকর করা। এই সংশোধিত দলিলের সঠিক বাস্তবায়ন, যেভাবে সংশোধিত হয়েছে এইভাবে বাস্তবায়ন করা, এটাকে বলছে 34 ধারায়। তাহলে 31-এর সাথে 34টা বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, সংশোধিত দলিলের সঠিক বাস্তবায়ন, স্পেসিফিক এনফোর্সমেন্ট অফ আরেকবার বলা যায়? রেকটিফাইড কন্ট্রাক্ট। আরেকবার বলেন please। মানে দলিলটা যে সংশোধন হয়েছে ওই সংশোধিত দলিলটা বাস্তবায়ন করতে হবে না 33-এ সংশোধন করলাম, এটা বাস্তবায়ন করবে তো 34-এ যায়। 31-এ, হ্যাঁ, বাস্তবায়ন হবে 34 দিয়া। ওকে, 34-এ, জি জি যেটা ভুলে জি হয়েছিল 31 ধারায়, জি এটাকে জি সংশোধন করলাম, সংশোধিত দলিলের বাস্তবায়ন 34। তাহলে 31-এর সাথে 34-এর লিঙ্ক আপ আছে কিনা? জি। জি জি জি। ওকে, ওকে, তাই এই দুইটা পড়েন। তারপরে চলে যান 35-এ, চুক্তি বাতিল। চুক্তি বাতিল বা চুক্তি রদ, ঠিক আছে? জি। যদি পরীক্ষার প্রশ্নে রদও থাকে বাতিলও থাকে, আপনারা বাতিলটাতে না দাগিয়ে রদ দাগাবেন, কারণ রদটা মোড অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? আর রদ না থেকে যদি বাতিল থাকে তাহলে বাতিল দাগাবেন, আর বাতিল রদ দুইটাই যদি থাকে তাহলে রদ দাগাবেন। বুঝছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে চুক্তি রদ 35 ধারা। তো এইটা 3টা ক্ষেত্রে করা যায়। কয়টা ক্ষেত্রে? 3টে ক্ষেত্রে। 3টা ক্ষেত্রে। ওইটাও 3টা ক্ষেত্রে, এটাও 3টে ক্ষেত্রে। 3টা ক্ষেত্রে। চুক্তিটি বাতিল যোগ্য হলে, মনে করেন যে চুক্তিটা করা হয়েছে ওই চুক্তিটা যদি কি বাতিল যোগ্য হয়, জালিয়াতি করে বল প্রয়োগ করে যদি করা হয়, তাহলে কি বাতিল যোগ্য, ভয়েডেবল। কে? ভয়েডেবল। আর চুক্তিটি অবৈধ হলে মানে কি, এটা বাতিল, শুরুতেই বাতিল। অবৈধ চুক্তি কোনটা? যে চুক্তিটা শুরুতেই বাতিল হয়। আর প্রতারণামূলক ভাবে যে চুক্তিটা করা হয় এটা কিন্তু শুরুতেই বাতিল না। দেখেন, খেয়াল করেন, একটু বুঝাই, এগুলা অনেক সময় প্রবলেম আসে। যেমন একটা আপনার বাবার সাইন নকল করে কেউ একটা জমি বিক্রি করে ফেলছে, এটা 10-20 বছর ধরে চলতেছে, তাহলে কি এটা কি বাতিল নাকি এটা সঠিক হিসেবে চলতেছে? 10 এটা বছর ধরে চলতেছে। সঠিকভাবে চলতেছে। সঠিক হিসাবেই চলতেছে, তাহলে জি জি ওই দলিলটা কি শুরুতেই বাতিল? না, ওইটা না। বাতিল ধরা পড়ছে 20 বছর পরে, ঠিক আছে? 20 জি বছর পরে বাতিল ধরা পড়লে ওই চুক্তিটা বাতিল যোগ্য। ওই চুক্তিটা কি
বাতিলযোগ্য। বাতিলযোগ্য। আর এটার ইংরেজি হচ্ছে ভয়েডেবল। আর চুক্তিটা অবৈধ হইলে এটা শুরুতেই বাতিল। অবৈধ কিভাবে হয়? যেমন একটা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি একটা চুক্তি করছে যার বয়স 10 বছর, নাবালক, সে একটা বাড়ি বিক্রির চুক্তি হয়েছে, তাইলে এইটা কি বাতিল যোগ্য না শুরুতেই বাতিল? এটা বাতিল। বাতিলযোগ্য। শুরুতে বাতিল স্যার। বাতিল যোগ্য না, এটা শুরুতেই শুরুতেই বাতিল। বাতিল। শুরুতেই বাতিল, যেটা হ্যাঁ। যেটা শুরুতেই মাইনর তো। বাতিল নাই, এটা হচ্ছে বাতিল যোগ্য। আর হুম। যেটা শুরুতেই বাতিল, এটা তো এমনি বাতিল, এটার বাতিলের কি আছে? এখানে কোনো অবৈধ যোগ্যতাই স্যার। নাই, এটা টোটালি অবৈধ। এখন জুয়া খেলার চুক্তি, এটা কি? এটাও তো শুরুতেই বাতিল। জি, ঘুষ খাওয়ার চুক্তি, এগুলো কি বাতিল শুরুতেই বাতিল। যোগ্য না শুরুতেই বাতিল? সব শুরুতেই বাতিল, কারণ কোনোটারই কি নাই, আপনার যোগ্যতা নাই কি করার, চুক্তি করার। এটা হচ্ছে অবৈধ চুক্তি, যে চুক্তিটা শুরুতেই বাতিল। আর ওইটা হচ্ছে বাতিল যোগ্য, ভয়েডেবল। এগুলো আমরা আরো ডিটেলসে জানবো লিখিত পরীক্ষার সময়। এমসিকিউতে এতটুকু জানলেই চলে, লিখিতের জন্য এতটুকু জানলেই চলে। আরো অ্যাডভান্স লেভেলে আমরা একটু ডিটেলসে পড়বো আরো পরে। আরেকটা হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে ক্রেতা মূল্য পরিশোধে ব্যর্থ হইলে, এটা আবার কি? এটা আমি বলে দিই। মনে করেন এই বাড়িটা বিক্রি হবে, এখন বাড়ির মূল্য 10 কোটি টাকা। কয় টাকা? 10 কোটি টাকা। 10 কোটি টাকা। বিক্রেতা বলতেছে তুমি তাড়াতাড়ি টাকা দাও, আমি বিক্রি করবো চুক্তি অনুযায়ী। তখন ক্রেতা বলতেছে ভাই আমার কাছে তো টাকা নেই। তো মালিক কি বছরের পর বছর বসে থাকবে নাকি অন্য জায়গায় বিক্রি করে ফেলবে বলেন? তাই বিক্রি করে দিবে। অন্য জায়গায় বিক্রি করবে। তাহলে বিক্রেতা কি বলবে? যে যেহেতু ক্রেতা মূল্য পরিশোধ করতে পারতেছে না, সেই হিসাবে জি, চুক্তিটা বাতিল করা হোক। জি। তাইলে চুক্তি বাতিলের 3টা বৈশিষ্ট্য বুঝছেন এখন? একদম ক্লিয়ার কিনা ঠান্ডা মাথায় বলেন। সেই ক্ষেত্রে কি স্যার স্পেসিফিক কোনো একবারে টাইম থাকবে কি স্যার? সুন্দরভাবে ক্লিয়ার স্যার। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে স্পেসিফিক কোনো টাইম থাকবে যে টাইম ছিল, এই টাইমটা পার হওয়ার পরে তারপর উনি চুক্তিটা বাতিল করলেন? আপনার হ্যাঁ, টাইমের মধ্যে যদি সে না কিনে, টাকা না দিতে পারে, তাহলে কি চুক্তিটা বাতিল করতে হবে না? জি জি জি। এই আর কি। তাতে তাহলে 1 বছর। এখন স্থাবর স্যার সম্পত্তি, এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে স্যার স্থাবর, ক্রেতার প্রতিকার কি স্যার? 1 বছর। যে চুক্তি বাতিল, চুক্তি বাতিল, চুক্তি বাতিল করে দিবে। কারণ এখানে তো বিক্রেতা পয়সা থাকবে না, লস হলে ক্রেতার হবে, কিন্তু বিক্রেতার তো এখন স্যার লস সে হওয়া 30, যাবে না। ধরেন সে 20 লাখের ভিতরে 10 লাখ দিল, তো বাকি যে টাকাটা 10 লাখ দিল, এটা যদি চুক্তিটা বুঝি নাই বাতিল হয়ে যায় তো টাকাটা সে কিভাবে পাবে স্যার? কোন টাকা? এখন ধরেন মনে করেন আংশিক কিছু টাকা দিবে স্যার এই বাড়িটা কিনা, 20 লাখের ভিতরে ধরেন 10 লাখ দিল। ও, বাকি টাকা ফেরত দিয়ে দিবে, এটা ফেরত দিতে হবে। বিক্রেতা উম, ও যদি না কিনতে পারে, আদালত হয়তো বা কিছু ক্ষতিপূরণ দিতে বলতে পারে, যেটা হচ্ছে আপনার যার পক্ষে চুক্তিটা গেছে বিক্রেতার ইয়েতে, আদালত বলবে যে তুমি ক্ষতিপূরণ দিয়ে দাও, এরকম। কিন্তু এখানে চুক্তি বাতিলই হবে। আচ্ছা। ওই যে 19 ধারার মতো স্যার। হুম। তারপরে দেখেন, বুঝছেন বিষয়টা? 35 দ্বারা বুঝছেন? 3টা বিষয় বুঝছেন কিনা জি স্যার, ক্লিয়ারলি? জি স্যার ক্লিয়ার। চুক্তিটা বাতিলযোগ্য হলে, ওইটা যদি জালিয়াতি হয় তাহলে যেটা বাতিলযোগ্য, ঠিক আছে, প্রতারণামূলক ভাবে করে যদি, ঠিক আছে, আর বল প্রয়োগ করে যদি করে, তাহলে এটা বাতিলযোগ্য। শুরুতেই যদি ঠিক থাকে, ঠিক থাকলো, ঠিক ঠিক চলে আসতেছে, তারপরে যখনই ধরা পড়লো, চ্যালেঞ্জের মুখে যখন পড়ে, তখন বাতিলযোগ্য হয়। আর অবৈধ হলে চুক্তিটা, আর স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে ক্রেতা মূল্য পরিশোধে ব্যর্থ হইলে। বুঝছেন? জি, জি স্যার ক্লিয়ার স্যার। ওকে। তারপরে আমরা 37 দেখবো। 37, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে রদ প্রাপ্তি। এখানে বলছে যে 37 ধারাতে যে বিষয়টা বলছে, হুম, যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে চুক্তি রদ করতে পারবে। এটি, কারণ চুক্তি বাস্তবায়ন না হইতে গেলে তো চুক্তি রদই করতে হবে। তারপরে আমরা চলে যাব দলিল বাতিলের মধ্যে। চুক্তি বাতিল বুঝছেন? জি স্যার। আচ্ছা। তারপরে চলে যাব দলিল বাতিল 39 ধারায়। তো দলিল আপনার বাতিল যেটা, এই যে গতবার একটা প্রশ্ন আসছিল, একটা জাহাজের মালিক প্রতারণামূলক ভাবে সমুদ্র যাত্রা, এটা কিন্তু আমার বইয়ের মধ্যে ছিল।
যাদের কাছে আইন বিচরণ এমসিকিউ উইন বইটা আছে, প্রশ্ন উত্তর পার্টের মধ্যে গিয়ে দেখেন হুবহু ওই প্রবলেমটাই ছিল, এবং ওইটাই পরীক্ষায় আসছে। 87টা প্রশ্ন কমন ছিল কিন্তু ওই বইয়ের প্রশ্ন উত্তর অংশ থেকে একদম হুবহু। আমি মার্ক করে দেখাই দিছি। যাদের কাছে বইটা আছে, মোটা বইটা, ওরা প্রশ্ন উত্তর গুলো প্র্যাকটিস করবেন, আর যাদের কাছে নাই তারা আপাতত সাজেশনটাই ফলো করবেন। ঠিক আছে? কোন কোন মোটা যা- বইয়ের কথা বলছেন স্যার? ওই আরেকটা বই আছে না আমার, সবুজ মোটা বইটা, আইন বিচরণ। আইন বিচরণ এমসিকিউ উইন। ওই বইয়ের প্রায় জি, চার স্যার। হাজারের উপরে প্রশ্ন উত্তর আছে, 4000, 4000 কোশ্চেন অ্যান্সার। ওগুলা প্র্যাকটিস করবেন, অনেকেই নিছে বই। আচ্ছা, আর সাজেশনটা ফলো করবেন, তাইলেই হবে, আর কিছু করতে হবে না। তারপর দেখি ঈদের পর একটা প্র্যাকটিস ম্যানুয়াল দেবে। আচ্ছা, একটি যা এই যে বিচরণ। দেখেন দলিল বাতিল, ঠিক আছে, দলিল বাতিল। তো দলিল বাতিলটা কি? তো দলিল বাতিলটা কখন করা হয়, কে করতে পারে? যদি এমন কোনো আশঙ্কা তৈরি হয়, ঠিক আছে, কোনো একটা দলিল নিয়ে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা লিখিত দলিল আপনার বাতিল যোগ্য হয়, এবং যদি বাতিল না করা হয় তাহলে অনেক গুরুতর ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আদালত দলিলটাকে নরমালি ছেড়ে দিবে না, দলিলটা বাতিল করবে। কে? বাতিল যোগ্য যদি হয় কোনো একটা দলিল, বাতিল যোগ্য মানে কি? আবার দেখেন সে আগের কথাই চলে যায়। আমি বাতিল যোগ্য, দেখেন, মনে করেন যে একটা দলিল, ঠিক আছে, একটা দলিল, এখন দলিলটা আপনার এই বাবার পৈতৃক সম্পত্তি, বাবার অসুস্থ অবস্থায় বাবার এখান থেকে টিপসই নিয়ে দলিলটা সম্পাদন করা হয়েছে, ঠিক আছে, অথবা কোনো প্রতারণামূলক ভাবে সম্পাদন করা হয়েছে। যে দলিলটা 20 বছর ধরে সঠিক আছে, 20 বছর পর অন্য ভাইরা প্রমাণ করলো যে এই ভাই বাবার কাছ থেকে এটা কি করছে, অবৈধভাবে আপনার এই প্রতারণামূলক ভাবে এই জমিটা দলিল করছে, তাহলে আদালতে মামলা করছে ওই ভাইয়েরা, ওই ভাইয়ের বিরুদ্ধে। তখন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ছে দলিলটা, কিসে পড়ছে? চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। তখন আদালত দেখলো যে দলিলটা আসলে প্রতারণামূলক ভাবে সম্পাদন হয়েছে, যদিও 20 বছর ধরে সঠিক হিসেবেই চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে আপনার দলিলটা কি বাতিলযোগ্য না? দলিলটা জি কি বাতিলযোগ্য কিনা? জি বাতিলযোগ্য। স্যার। তো এই বাতিলযোগ্য দলিলটা আদালত তখন বাতিল করতে পারে। কারণ কি? কারণ এই দলিলটা কার্যকর থাকলে ভবিষ্যতে বাদীর কি হইতে পারে, ক্ষতি হইতে পারে, এই জন্য এই দলিলটা ক্যান্সেল করবে, শেষ। তাহলে দেখেন, যদি কোনো লিখিত দলিল বাতিলযোগ্য হয়, বাতিলযোগ্য কিভাবে হয় বুঝছেন? যে দলিলটা আগে সঠিক ছিল, চ্যালেঞ্জের মুখে পড়ে কি হয়েছে, বাতিল হয়েছে। বাতিল হয়েছে, এটাই হচ্ছে বাতিলযোগ্য। সেই দলিলটা কার্যকর থাকলে ভবিষ্যতে বাদীর ক্ষতি হতে পারে, তাহলে আদালত সেই দলিলটা বাতিলের আদেশ দিতে পারে। তাহলে বাতিলযোগ্য দলিল বাতিল করার মামলা প্রয়োগ করা যায় কোনটা? বাতিলযোগ্য দলিল কি করতে পারে আদালত? বাতিল করতে পারে। বাতিল করতে পারে, বুঝছেন? মানে যে স্যার দলিলে স্যার এখানে এখানে বাদী কে স্যার? তাহলে যে ওই দলিল ভাইয়েরা তো, হ্যাঁ, ভাইগুলো তো বাদী নাকি স্যার? হ্যাঁ, জি, এক ভাই আরেক ভাইয়ের নামে মনে করে মামলা করছে, অথবা এক একজন আরেকজনের নামে, বুঝছেন না? মানে যিনি ভোগ দখলে আছে উনি তো বিবাদী স্যার নাকি? যিনি 20 মামলা বছর। করছে ইনি বাদী, এটা বুঝেন না? জি স্যার, জি স্যার, এটা বুঝছি স্যার। আপনি মামলা করলে আপনি বাদী, যে মামলা করে সে বাদী। জি স্যার, আমি বলতেছি স্যার, যিনি 20 বছর থেকে ভোগ দখলে আছে উনি তো বিবাদী স্যার, এটাই তো হ্যাঁ, নাকি? উনি প্রতারণামূলক ভাবে মনে করেন নিয়ে করছে দলিলটা, তো জি স্যার, জি স্যার। উনি তো বিবাদী হবে। যে মামলা করে সে হচ্ছে কি প্রতিকার চায়, সেই তো বাতিলটা চাচ্ছে নাকি? জি। কেন জি স্যার। চাচ্ছে? অপর পক্ষ অবৈধভাবে পুরো একটা প্রতারণামূলক ভাবে এই দলিলটা সম্পাদন করছে, এই জন্য দলিলটা বাতিল চাচ্ছে। আর এইটাই হচ্ছে বাতিলযোগ্য, মানে ভয়েডেবল, দলিলটা যদি ভয়েডেবল হয়, ঠিক আছে? এই যে জাহাজ প্রতারণামূলক ভাবে একটা চুক্তি করছে, দলিল সম্পাদন করছে, এটা কি বাতিল করতে পারবে? আচ্ছা, তারপর বাকি উদাহরণগুলো। উফ,
বারবার কেটে ফেলি আমি, থাকে না। এই স্লাইড আসছে? আসছে। আচ্ছা, তাহলে 39 ধারা কি? দলিল বাতিল। এখন আপনাদেরকে আগামী ক্লাসে কিছু অগুরুত্বপূর্ণ ধারা পড়াবো। 38, 41 ক্ষতিপূরণ। এখানেও ক্ষতিপূরণের ইস্যু আছে। আজকে এমনি বলে দেই, একটু আপনারা মুখস্থ করার দরকার নাই, সামনের ক্লাসে এটা পড়াবো। এক ক্লাসে আমি সব বেসিক ঠিক করি না, অল্প কিছু বেসিক রেখে দেয়, এটা সামনের ক্লাসে করবো। দলিলটা যার পক্ষে বাতিল করছে 41 ধারাতে বলছে আদালত বলবে তাকে অপর পক্ষকে ন্যায় বিচারের স্বার্থে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিতে। মানে যে মামলায় জিতছে সে ক্ষতিপূরণ দিবে, বুঝছেন কিনা? জি স্যার। উল্টা ঘটনা কিন্তু। ওনারা স্যার এত বছর সে খাইলো, আবার এখন তাকে ক্ষতিপূরণও দিতে হবে। যে মামলায় জিতছে সে ক্ষতিপূরণ দিবে কারে? যে এত বিবাদী। বছর খাইলো। যে ভোগ দখলে ছিল স্যার। হ্যাঁ, তাহলে উল্টা ঘটনা হইলো কিনা? জি, উল্টো ঘটনা আছে স্যার। এটাই হয়। এটা আমরা সামনে ক্লাসে আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। আপনি খালি মনে রাখেন, এটা এই বিষয়টা আছে আপনার 38 ধারাতেও 41 ধারাতেও। জি মানে যার পক্ষে রায় হয়েছে সে তো ক্ষতিপূরণ পাওয়ার কথা, কিন্তু সে উল্টা অপর পক্ষে অল্প কিছু, মানে এটা হচ্ছে মিনিমাম একটা ক্ষতিপূরণ দিবে, খালি লামসাম। আদালত এটা বিবেচনা প্রয়োগ করতে পারে এক্ষেত্রে, এটা কিন্তু বাধ্যতামূলক না, বুঝছেন? আর অপর পক্ষ জি জি বলবে, মনে করেন আমি বিবাদী, একটা জায়গা বুক দখল করছি, আমার বাবার এনতে আমি অবৈধভাবে নিচ্ছি, বুক দখল করে এখানে বিল্ডিং উঠাইছি, মনে করেন অনেক টাকা পয়সা খরচ করছি, 1 কোটি টাকা খরচ করে ফেলছি। এখন দেখা গেল যে আমার অপর পক্ষ যে মামলা করছে সে রায় পাইছে। তো আপনার, তো এক্ষেত্রে আমার লস হচ্ছে না, অনেক টাকার বিষয়, সেক্ষেত্রে আমারে বলতে পারে যে যেহেতু দলিলটা বাতিল হয়েছে, সেহেতু তুমি যেহেতু রায় পাইছো, তুমি অপর পক্ষে অল্প কিছু লামসাম একটা ন্যায় পরায়ণের ভিত্তিতে, ঠিক আছে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দাও, এরকম। আচ্ছা, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এখন আমরা গুরুত্বপূর্ণ ইস্যু ঘোষণামূলকে চলে যাব। এই আপনাদের কাছে কি কঠিন লাগতেছে? কিন্তু একদম সহজ করে জিনিসগুলো নিয়ে আসতেছি। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, হ্যাঁ? স্যার 42 যারা শুধু ঘোষণা। হ্যাঁ, একটু সাথে থাকেন। ঘোষণামূলক মামলা, ডিক্লারেশন শুট, ডিক্লারেশন শুট। একটু সাথে থাকেন, তো আমি একটু পানি খাবো। এই পানি করে। ওই এই বুঝছেন আপনারা? তাহলে ঘোষণামূলক মামলা যেটা, হ্যাঁ, ডিক্লারেশন শুট যেটা ঘোষণামূলক মামলা, এটা কখন করা যায়? দুইটা বিষয় আছে এখানে, একটা হচ্ছে অধিকার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি ক্ষতিকর। আইনগত পরিচয়, লিগাল ক্যারেক্টার, ঠিক আছে? জি স্যার। ঘোষণামূলক ডিক্রি, এটাকে আবার বিজ্ঞাপনী ডিক্রিও বলা যায়। প্রশ্নের মধ্যে থাকতে পারে ঘোষণামূলক ডিক্রি না দিয়ে দিতে পারে বিজ্ঞাপনী ডিক্রি, একই কথা। ডিক্লারেশন শুট, ঘোষণামূলক ডিক্রি। আচ্ছা, এখানে কখন আপনার ঘোষণা দিবে? যদি আপনি সম্পত্তির মালিক হন,
নয় ধারায় কি ঘোষণা দিতে পারে? নয় ধারার সাথে 42 ধারা পারে না, কারণ নয় ধারায় মালিকানা নাই, আর মালিকানা না থাকলে ঘোষণাও নাই। 8 ধারার সাথে এই জন্য 42 ধারা মামলা করতে হয়, যে আমাকে দখল পুনরুদ্ধারের ফেরত দেন, প্লাস জমির মালিক আমি, এটা আমার পক্ষে ঘোষণা দেন। 8-এর সাথে এই জন্য 42, 9-এর সাথে 42 যায় না। ও 8 আর 9-এর মধ্যে আরেকটা কথা বলতে মনে নাই আমার, 8 ধারা আর 9 ধারা আরেকটা কথা বলতে মনে নাই। সেটা হচ্ছে গিয়ে যে 8 ধারার মামলা একবার হয়ে গেলে পুনরায় আর করা যায় না। একবার 8 ধারায় মামলা করার পর ডিক্রি পাইলে পুনরায় আর মামলা করা যায় না। তাই এটা কি দিয়ে বাধাগ্রস্ত হচ্ছে? রেস জুডিকাটা। আর 9 ধারার মামলায় ডিক্রি পাওয়ার পরেও এই বিষয় নিয়ে আবার মামলা করা যায়, দ্বিতীয়বার মামলা করতে কোনো বাধা নাই। 9 ধারায় রেস জুডিকাটা প্রযোজ্য না। কারণ কি, এখানে মালিকানার কোনো ইস্যু নাই, এই জন্য ডিক্রিটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু 8 ধারার মামলা দ্বিতীয়বার করা যায় না। তাহলে পরীক্ষায় আসবে নিচের কোন বিষয়ে রেস জুডিকাটা প্রযোজ্য নয়। তো দিল 8 ধারা, দিল 9 ধারা। এর কি দিবেন অ্যান্সার? 9 ধারা। না, রেস জুডিকাটা প্রযোজ্য নয়। 9 ধারা। নয় ধারায় আরে না, রেস 9 জুডিকার ধারায় প্রযোজ্য নয়। মানে 9 কি? ধারা স্যার। 9 ধারায় তো আপনি আবার মামলা করতে পারতেছেন, তাহলে 9 ধারায় রেস জুডিকাটা কিনা প্রযোজ্য না। প্রযোজ্য না। তাহলে রেস জুডিকাটা প্রযোজ্য কোথায়? 8 8 ধারা। ধারায়। 8 ধারায়। রেস জুডিকাটা প্রযোজ্য কোথায়? 8 8 ধারা। ধারায়। 8 ধারায় আর রেস জুডিকাটা প্রযোজ্য নয় কোথায়? 9 9 ধারা। ধারায়। 9 ধারায়। এই কথাটা মাথায় রাখেন, আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা আবার ঘোষণামূলক মামলা, ওই যে দেখেন এখানে আইনগত পরিচয়, মানে আপনি ধরেন যে একটা স্কুলের টিচার, সরকারি স্কুলের, আপনার একটা পদ থেকে আপনাকে বাদ দিয়ে দিছে, তাহলে কি আপনার আইনগত পরিচয় বাধাগ্রস্ত হয়েছে না? কিভাবে বাধাগ্রস্ত হয়েছে? এই যে স্কুলটা বা বিশ্ববিদ্যালয় বা কলেজ, আপনি যে কলেজে চাকরি করতেছেন, এই কলেজটা কি আইন দ্বারা সৃষ্ট কিনা? সরকারি কলেজ কি দ্বারা সৃষ্ট? আইন দ্বারা সৃষ্ট। তো আইন ধারা। তো আইন দ্বারা সৃষ্ট কোন প্রতিষ্ঠানের কর্মচারীও তো আইন দ্বারা সৃষ্টি। জি জি অবশ্যই। তাহলে যে প্রতিষ্ঠানটা আইন দিয়ে সৃষ্টি, মনে করেন কলেজের বেসরকারি এগুলোর একটা অ্যাক্ট আছে না? জি বেসরকারি স্কুল কলেজের একটা নীতিমালা আছে না? তাহলে এটা কি আইন দিয়ে সৃষ্ট না নীতিমালাটা? ব্যাংকিং জি এর একটা নীতিমালা আছে, ওইটাও আইন দিয়ে সৃষ্ট। সেই জন্য জি। আপনার আইন দিয়ে সৃষ্ট কোন প্রতিষ্ঠানের কোন লোক যদি আপনার আপনি বের করে দেন অবৈধভাবে, সেই ক্ষেত্রে তার একটা আইনগত পরিচয় নষ্ট হয়। কারণ এই কলেজে কিন্তু সে এমনি এমনি আসে নাই, সে আইনের মাধ্যমে আসছে। যেহেতু প্রতিষ্ঠানটা আইন দিয়ে সৃষ্ট, প্রতিষ্ঠানের কর্মচারীও আইনের মাধ্যমেই পরীক্ষা বা আইনগত আহ, বিভিন্ন শেষ করে আসছে, সেই পরিচয়টা আপনি অস্বীকার করতে পারেন। এখন আপনার বাচ্চার কাজের বুয়া আপনি ছাঁটাই করে দিচ্ছেন, সে তো গিয়ে আর ঘোষণামূলক মামলা করতে পারবে না, কারণ ওইটা তো আর আইন দিয়ে সৃষ্ট না। যাই হোক, তো এখন যেই প্রতিষ্ঠানটা বা যেই ইনস্টিটিউশনটা আইন দিয়ে সৃষ্ট, ওই ইনস্টিটিউশন থেকে যদি কেউ আপনার বরখাস্ত হয় বেআইনি ভাবে, উইদাউট এনি শোকজ নোটিশ, সেই ক্ষেত্রে সে আপনার কি করতে পারে, ওই পদের জন্য, যেহেতু একটা আইন দিয়ে সৃষ্ট পদ, আইনগত অধিকার নষ্ট হয়েছে, আইনগত পরিচয় বা মর্যাদা নষ্ট হয়েছে, লিগাল ক্যারেক্টার নষ্ট হয়েছে, সে ঘোষণামূলক মামলা করতে পারে। বুঝছেন বিষয়টা? অধিকার। আরেকটা হচ্ছে অধিকারের বিষয়, সেটা সম্পত্তির অধিকার হইতে পারে। ঠিক প্রশ্ন আছে, ছিল একটা হচ্ছে আইনগত পরিচয়, আরেকটা হচ্ছে কি সম্পত্তির অধিকার। আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, এটা আপনার অধিকার। এখানে যদি কেউ কোনো আপনার নষ্ট করে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন স্যার ঘোষণামূলক স্যার দেওয়ানি মামলা? কার্যবিধি 9 ধারার সাথে কোনো মিল আছে স্যার? আছে নাকি স্যার? হ্যাঁ, রাইট টু হ্যাঁ। প্রপার্টি দেওয়ানি কার্যবিধি 9 ধারার সাথে কোনো মিল আছে নাকি স্যার? রাইট টু প্রপার্টি, রাইট নয় টু ওপেন। নয় না, 9 ধারাতে যেটা বলছে এটা দেওয়ানি কার্যবিধিতে পড়বো। 9 ধারাতে বলছে যে দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে করা যায়। বুঝছেন কিনা? জি যে স্যার। মামলাগুলা দেওয়ানি প্রকৃতির সেগুলা দেওয়ানি আদালতে করা যায়। যায়। এটা আমরা যখন সিপিসি করব, দেওয়ানি কার্যবিধি, তখন আমরা বুঝবো যে আর এইটা কি দেওয়ানি প্রকৃতির না,
এই জন্য এটা দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলাটা আপনি করতে পারতেছেন। এই যে অধিকার, দেওয়ানি মামলা কখন করা যায়? অধিকার বা আপনার হচ্ছে সম্পত্তি, ঠিক আছে, কোন একটা পরিচয় বা অধিকার বা সম্পত্তি, এই ইস্যুগুলাতে যদি কেউ বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন, ঠিক আছে। আর এইটা দেওয়ানি কানুন যদি 9 ধারাতে বলা আছে, যাই হোক ওখানটা আমরা পরে দেখব। আর ঘোষণামূলক মামলা একটা, প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন, প্রশ্ন ছিল। প্রশ্নটা পরে করলেই ভালো হইতো, বলেন। আচ্ছা ঠিক আছে, পরেই করি তাহলে, একটু পর করি। আচ্ছা বলে ফেলেন যেটা করতে চান। আর প্রশ্নটা হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান রিক্রুটমেন্ট সরি গলায় কাশি, হ্যাঁ কোনো প্রতিষ্ঠান যদি কোনো রিক্রুটমেন্ট করে, হ্যাঁ, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট করার পর দেখা গেল যে 5 বছর বা 6 বছর পরে যদি বলে যে আপনি এখন রিজাইন করেন বাই ইনফোর্স, তাহলে সেক্ষেত্রে যিনি রিজাইন করছেন সেক্ষেত্রে উনি কি এই ঘোষণামূলক মামলা কি আচ্ছা, করতে পারবেন কিনা? সেই ক্ষেত্রে উনি রিট করতে পারেন, বুঝছেন। যদি আপনার আহ, সরকারি কোনো অর্গানাইজেশন, রিট তো সব ক্ষেত্রে করা যায় না, বেসরকারি কোনো বিষয়ে রিট করা যায় না, ঠিক আছে। যদি কোনো সরকারি অর্গানাইজেশন বা আপনার স্বায়ত্তশাসিত এরকম কোনো অর্গানাইজেশন হয় যেটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেইখানে যদি আপনার পদের কোনো হ্যাম্পার হয়, সেই ক্ষেত্রে আপনার রিটও করা যায়, হুম, তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার জন্য। অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে একটা, ঠিক আছে, ওখানেও মামলা করা যায়, ঠিক আছে। আর আমরা যেহেতু ঘোষণামূলক মামলাটা করতেছি, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি এই বিষয়টা এখানে নিয়ে আসছি। এটার প্রতিকার হিসেবে আপনি রিট করতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের রিট ক্ষেত্রে কি হবে? রিট অফ সারসিওরারি, রিট আপনার 5 ধরনের রিট আছে: ম্যান্ডামাস, সারসিওরারি, প্রহিবিশন, তারপরে আপনার হেভিয়াস টার্সিয়ারি, কার্পাস। তো এখন হ্যাভিয়াস এই যে কর্পাস। ইস্যুটা, ওই যে আপনি যে ইস্যুটা বলছেন, এটা তো অনেক হিস্ট্রি, এই ক্লাসে আমি এটা বলতে চাচ্ছি না এখন, এখন এটা অন্যদিকে চলে যায়। কারণ ওই ইস্যুটাতে রিট অফ সারসিওরারি করা হয়, কারণ সরকার আপনাকে একটা অধিকার দিছে আবার কেড়ে নিছে, ঠিক আছে। একটা অধিকার দিয়ে যদি আবার অধিকারটা কেড়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার আইনগত যে অধিকারটা জন্মাইছিল, ওই অধিকারটা আবার কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি রিট অফ সারসিওরারি করতে পারেন। তো এটা আমরা আজকে এখন আর এর ডিটেলসে জানবো না, কারণ এটা অন্য টপিক, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা বুঝছেন কিনা আপনি, আইনগত অধিকার আর আইনগত পরিচয়, আর একটা হচ্ছে কি সম্পত্তির অধিকার, হ্যাঁ। শক্তির অধিকার। হ্যাঁ, এই দুইটা ইস্যুতে আপনার কি ঘোষণামূলক মামলা করা যায়। ধরেন আপনাকে একটা সম্পত্তি থেকে বেদখল করে দিছে, আপনি দখল পুনরুদ্ধার চাইবেন, পাশাপাশি কি চাইবেন, ঘোষণাও চাইবেন, ওকে। শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার কিন্তু আপনার চাইলে হবে না, পাশাপাশি আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে, নাইলে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে। শুধু ঘোষণা চাইলে হবে না, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে কি চাইতে হবে, ওই যে দখল, যদি বেদখল করে দখল পুনরুদ্ধার। আর যদি দলিল বাতিল করতে চান, ঠিক আছে, এমনও হইতে পারে যে একটা সম্পত্তি থেকে বেদখল করে দিছে, আবার ওই সম্পত্তির দলিলটাও হচ্ছে প্রতারণামূলক ভাবে করা হয়েছে দলিলটা, তাইলে আপনি কি করবেন, 42 ধারায় ঘোষণামূলক মামলা করবেন, প্লাস হচ্ছে দলিল বাতিলের মামলা করবেন কত ধারায়, দলিলটা 31 39 ধারা স্যার, 39 39 ধারা। ধারায়, 39 ধারায়, তাহলে 42-এর সাথে 39 আসবে। এখন আপনার একটা স্কুলের একটা প্রধান শিক্ষক, ঠিক আছে, সরকারি স্কুলের প্রধান শিক্ষক, তাকে পদ থেকে বাইর করে দেওয়া হয়েছে। তো সে কি করবে, সে হচ্ছে আপনার ঘোষণামূলক মামলা করবে যে তারে ওই পদে যেন ঘোষণা দেওয়া হয়। এটাই কি প্রতিকার? এটা নিয়ে দিলে কি হবে, হবে না। স্কুল কর্তৃপক্ষ কিন্তু বলবে তোমারে ঘোষণা দিছে, তোমারে তো বসাইতে বলে নাই। বসায় দেওয়া আর ঘোষণা দেওয়া এক জিনিস না। যেমন আপনার এই সম্পত্তি থেকে বেদখল করে এখান থেকে এখানে উঠায় দিছে, এখন আদালত আপনার শুধু ঘোষণা দিছে এই সম্পত্তির মালিক মিস্টার জাহিদ হাসান, এটা নিয়ে আমি যে এই সম্পত্তিতে আছে তারা দেখাইলাম, তো ও কি আমার এই জায়গা দিতে বাধ্য হয় না? কিন্তু কেন হয় না, তারে তো বলা হয় নাই যে তুমি সম্পত্তি থেকে উঠো, আমার এই সম্পত্তি বুঝাই দাও। খালি ঘোষণা কিন্তু কি হয় না, মূল প্রতিকার হয় না, এই জন্য আনুষঙ্গিক প্রতিকার চাইতে হয়। আর আনুষ্ঠানিক প্রতি এই যে প্রধান শিক্ষক, আমি শেষ করি, প্রধান শিক্ষকের পদ থেকে বাইর করে দেওয়া হয়েছে, আবার সে ঘোষণামূলক মামলা করছে, এটা কিন্তু কমপ্লিট হইলো না, তাকে আবার ওই পদে কি করতে হবে, বসাইতে হবে বাধ্যতামূলক ভাবে। তখন আপনার 42 ধারার সাথে আবার 55 ধারাটাও নিয়ে আসতে হবে, ঠিক আছে। কেন আনতে হবে,
যে আমাকে ওই পদে আবার কি করা হোক, বসানো হোক, বসাইতে তুমি বাধ্য। আদালত ঘোষণা দিছে যে আমি প্রধান শিক্ষক এবং তুমি আমাকে আবার ওই পদে কি করো, বসাও। এই জন্য 42-এর সাথে যখন কি আসবে, 55 আসবে। তাইলে তাইলে দেখেন, সিচুয়েশন ডিমান্ড করবে যে আমার সাথে কি যাবে। সিচুয়েশন ডিমান্ড করবে 42-এর সাথে 8ও যাইতে পারে। কখন 8 যাবে? যদি বেদখল হন, দখল পুনরুদ্ধার, তাইলে কি আর আর যদি দলিল বাতিল চান, তাহলে 42-এর সাথে কি হবে, 39। আর যদি শিক্ষকের পদ শিক্ষকরা বসাইতে চান, তাহলে বাধ্যতামূলক ভাবে 42-55 55। বুঝছেন? জি স্যার। এখন সবাই আপনারা খালি পড়াবে 42-এর সাথে 8, কারণ এটা তো সবাই পড়াচ্ছে, আর বাকিগুলো তো আপনার বুঝতে হবে। এখন যদি 3টা ফ্যাক্টই একসাথে থাকে, যদি এরকম হয় যে এই সম্পত্তির মালিক আপনি, আপনারে বেদখল করছে এবং অবৈধ দলিল আপনার ওরা রচয়ন করছে, সেক্ষেত্রে আপনার প্রতিকার কি বলেন? তাহলে আপনি কি কি করবেন? 1 55 নম্বর, দ্বারা স্যার। 8 দ্বারাই, আট না না, দ্বারাই 55 না, 8 দ্বারাই কি দ্বারাই করবেন? দখল পুনরুদ্ধার মামলা দখল করা হবে। পুনরুদ্ধারে মামলা করবেন। ঠিক আছে? 8 দ্বারা গেল। 42 দ্বারাই কি চাইবেন? আপনার পক্ষে ঘোষণা চাইবেন যে আমি এই সম্পত্তির মালিক, এটা ঘোষণা দেন, এতটুকুই। আর কি, দলিলটা যদি অবৈধভাবে রচয়ন করে, যেটা প্রতারণামূলক ভাবে, তাহলে দলিল বাতিল চাইবেন না? হ্যাঁ, কত দলিল দ্বারাই? বাতিল 39 39 দ্বারা। দ্বারাই। 39 দ্বারাই শেষ। এগুলো আমরা ফ্যাক্ট প্রবলেম যখন করবো আরো ডিটেলসে জানবো। বেসিকটা বুঝছি কিনা আমরা, কিভাবে কি জি আসে। স্যার। এখন পরীক্ষার প্রশ্ন দেখবেন কোনটা চাইছে। যদি 8 আর 42টা এটা দিবেন, যদি 42 আর 39টা এটা দিবেন। যদি পদের কোনো ইস্যু থাকে, তাকে যদি আবার বহাল করতে হয়, তাহলে 42-এর সাথে 55 দিবেন। এখন এগুলো কি মুখস্থ করে সম্ভব না বুঝতে হবে? বুঝতে হবে। তাহলে মুখস্থ নির্ভর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা, 43-এ দেখেন কি বলছে। 43-এ দেখেন কি বলছে, ঘোষণার ফলাফল। কিসের ফলাফল? ঘোষণামূলক প্রতিকারের ফলাফল। ইফেক্ট অফ ডিক্লারেশন মানে কি? ঘোষণার ফলাফল। ঘোষণার ফলাফল মানে কি? ওই যে ধরেন যে আমার আর আপনার মধ্যে মামলা হয়েছে, তাহলে আদালত ঘোষণা দিতে কারে, আমার আর আপনারে। তো এই মামলার ফলাফল কি এই ধরেন যে জাহান আর আপু মানতে বাধ্য? বলেন। জি না, জি না। জি না। কেন না? কারণ তো আপনি তো মামলার পক্ষ না, এই জন্য আপনি মামলা মানতে বাধ্য না। মনে করেন যে একটা লোকের বিয়ে হয়েছে প্রথমবার, প্রথম হাজবেন্ড আর প্রথম ওয়াইফ। এখন ওই ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে, ডিভোর্স দিয়া আবার ওই স্বামী আরেকটা বিয়ে করছে। এখন প্রথম মামলায় যে রায় হয়েছে, এটা কি দ্বিতীয় ওয়াইফ মানতে বাধ্য, না প্রথম ওয়াইফ আর প্রথম হাজবেন্ড মানবে? ওদের বিষয় ওদেরটা মানবে, দ্বিতীয় ওয়াইফ ওইটা মানতে বাধ্য না। এরকম একটা উদাহরণ দেওয়া আছে, এটা দেখে নিন। মানে মামলার পক্ষ যারা, ওই ঘোষণাটা মানবেও তারা, তারা অন্যরা না। এটা ইউনিভার্সাল কোন মামলা না। তাই বুঝছেন বিষয়টা? জি জি। তাহলে মামলার ঘোষণার ফলাফল কারা মানবে? যারা করছে তারাই পক্ষগণ। মানবে। মামলার পক্ষ যারা। বা যারা মামলার পক্ষগণের, পক্ষগণ স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রতিনিধি। প্রতিনিধি তারা। তাহলে এইটা হচ্ছে বিষয়, উদাহরণের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে? 44 ধারা দেখেন, রিসিভার নিয়োগ। এটা তো খুবই সহজ, এটা পড়ার কিছু নাই। রিসিভার মানে কি? দারোয়ান। ধরেন একটা সম্পত্তি নিয়ে মামলা চলতেছে। 43টা কি আরেকবার বলা যায়? 43 হচ্ছে ফলাফল। ধরেন আপনার মধ্যে আর আমার মধ্যে মামলা হয়েছে, ওই মামলার ফলাফল আমি আর আপনি মানতে বাধ্য। ধরেন আপনার বন্ধুরা এটা মানতে বাধ্য না। বুঝলেন কিনা? বুঝেন নাই? ওদের বাদী মধ্যে বিবাদী দুইজনই ফলাফল মানতে বাধ্য, দুই ঠিক তো? পক্ষ মানবে, দুই পক্ষ মানতে হবে। আর যারা মামলার পক্ষ ছিল না, তাদের উপর এই ঘোষণা বাধ্যতামূলক না। বুঝছেন কিনা? ক্লিয়ার? যারা জি যারা কি বললেন? যারা, মামলার পক্ষ, বাদী বিবাদী। জি 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 আমি মামলার বাদী, আপনি বিবাদী, তাহলে আপনি আর আমি মানতে বাধ্য জি জি ঠিক আছে। ঘোষণামূলক মামলার ফলাফল। অন্যরা মানতে বাধ্য না, এটাই বলা হয়েছে। একটু লাইনটা পড়েন। এই যে দেখেন আচ্ছা, লেখা দিচ্ছি, অর্থাৎ যারা মামলার পক্ষ ছিল না, তাদের উপর এই ঘোষণা বাধ্যতামূলক হবে না। সহজ ভাষায় দেওয়া আছে। মামলার যে ফলাফলটা আছে ওইটা 43 ধারার বলে আপনি মানতে বাধ্য। আমি আর আপনি, আপনি বিবাদী, আমি বাদী। ওকে? পক্ষগণ মানতে বাধ্য। পক্ষগণ। জি জি।
ঠিক আছে? জি জি বুঝেছি। ওকে, এখন রিসিভারে চলে আসুন। রিসিভার তো বুঝছেনই, ধরেন আপনারা আর আমার মধ্যে একটা মামলা চলতেছে একটা জমি নিয়ে। তো ওই জমিতে যারা বাস করে, হ্যাঁ, ওরা মনে করেন মারামারি কাটাকাটি বা মামলা, এখন আদালতে এক পক্ষ আবেদন করলো রিসিভারের জন্য, আর আদালত রিসিভার নিয়োগ করলো। ঠিক আছে? এটাই তো রিসিভার, আর তো কিছু না। বিচারাধীন সম্পত্তির রক্ষণাবেক্ষণ পরিচালনা করবে, সে ভাড়া উঠাবে, সে এটা দেখভাল করবে, তার একটা বেতন দিতে হবে, এগুলাই রিসিভার, আর কিছু না। আর রিসিভার নিয়োগটাও কি আদালত ডিসক্রিশনারি পাওয়ার, ওই যে 22 দ্বারা বিবেচনাটা রিসিভার নিয়োগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। এই জন্য 5-এর সাথে 22 মনে পড়তেছে? জি আচ্ছা, আর 52 ধারা তো বলে দিচ্ছিলাম একটু আগে, গত জি ক্লাসে বলছি, রেকর্ড দেখেন। 53 বলে দিছি, সংজ্ঞা দিছি শুধু স্থায়ী অস্থায়ী। 54 বলে দিছি অল্প কিছু। ঠিক আছে, যে কারা নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, 5টা ক্ষেত্র আছে। আর এখানে 3টা ফ্যাক্ট, যেটা আমি আমার বোঝার জন্য বলছিলাম। ঠিক আছে, যে সম্পত্তিতে হুমকি আসলে, হুমকি হুমকি আর এটা হচ্ছে চুক্তি। আপনার যদি একটা চুক্তি হয়, সেই চুক্তি যদি অন্যভাবে সম্পাদন করতে চায় কেউ চুক্তির বাইরে গিয়ে, সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারে। আর একটা হচ্ছে চুক্তি নয় এমন কোন ইস্যু, কালকে আবার এটা নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। আপনাদেরকে গত ক্লাস করাইছি, ওটা রেকর্ড দেখে নিয়ে আজকের এখানে কথা বলবো না। 55 বাধ্যতামূলক, এটাও গত ক্লাসে বুঝাই দিছি। 56টা আমরা সামনের ক্লাসে করবো, 56, 57। আর অগুরুত্বপূর্ণ যে ধারাগুলা বলছে ওগুলা, এখানে বলছে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা হয়, নিষেধাজ্ঞা চাইলে আদালত দিবে না, এই বিষয়টা বলছে 11টা ক্ষেত্রে। যেমন একটা বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা চাইলে দিবে না। একটা ফৌজদারি মামলা চলতেছে, আপনি বলতেছেন আদালতে যে ফৌজদারি মামলাটা বন্ধ করে দেন, আদালত কি নিষেধাজ্ঞা দিবে? জি না দিবে না। এরকম যে 11টা ফ্যাক্ট আছে, সামনের ক্লাসে বুঝাই দিবি। সরকারি কাজে নিষেধাজ্ঞা চাওয়া যায় না, কোন কাজে? সরকারি কাজ, এগুলো বুঝাই দিব সামনের ক্লাসে। তাহলে সামনের ক্লাসে আমরা পড়বো 56। আর একটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা, এটাও পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। 56, 57 আর অগুরুত্বপূর্ণ কিছু ধরা আছে, যেটা আমি ওই যে 13, 14, 15, 16, 17, ঠিক আছে, তারপরে হচ্ছে 19, 20, হ্যাঁ, এই বিষয়গুলো আর 10, 11 সামনের ক্লাসে করে আমরা শেষ করে দিব। বুঝাতে পারছি? পরবর্তী ক্লাস কবে নেবেন স্যার? পরবর্তী ক্লাস আজকে সোমবার, বুধবারে শেষ হয়ে যাবে স্যার। আর জি তামাদি জি আইনের আপনারা পরের প্রশ্নগুলো আপিলের গুলো পরে রাখেন, সামনের ক্লাসে বুঝাই দিব আবার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে পরবর্তী দুইটা মুখস্থ করেন, এভাবে জি জি পড়তে থাকেন, আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। আর পরীক্ষা সন্নিকটে, এটা মাথায় রেখে আগান। অন্ধকারে জি দৌড়াদৌড়ি না করে ভালো করে পড়েন, ক্লাসগুলো ঠিক মতো করেন, অ্যাটেন্ড হন, হয়ে যাবে ইনশাল্লাহ। জি আর এগুলো ইনশাল্লাহ দেখবেন, বুঝতে অসুবিধা হলে আমার ফোন দিয়ে। থ্যাংক ইউ ভেরি জি মাচ, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস জি শেষ। আসসালামু আলাইকুম। জি।